ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করি বিকজ আজকে আমাদের সেকেন্ড, আমি তো কালকে নিউ একটা পোস্ট করেছিলাম ক্লাস লিংকের সাথে, যে আজকে আমাদের সেকেন্ড ক্লাসটাতে আমাদের ক্লাস টেস্ট হবে, এবং আমি যেটা করে রেখেছি অলরেডি সেটা হচ্ছে গিয়ে প্রি শিডিউল করা, which means আমার একটা টাইমিং সেট করা আছে। ওই টাইমে অটো আপনাদের হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে ক্লাস টেস্টটা অ্যাসাইন হয়ে যাবে সবার জন্য। তো ক্লাস টেস্টে বেসিক কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমরা আমাদের আজকে ক্লাসের টপিক, আমাদের আজকে ক্লাসে আমি যতটুকু পড়াতে চাচ্ছি সেটা কমপ্লিট করে ফেলতে চাচ্ছি। সো আমাদের আজকে আমরা চ্যাপ্টার 2 আসলে কমপ্লিট করে ফেলবো। চ্যাপ্টার 2 টা মেইনলি আমাদের বইয়ের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। চ্যাপ্টার 2, 3 ফুল ম্যাথমেটিক্যাল পার্ট গুলো কভার করে আসবে। আমরা যখন হচ্ছে গিয়ে যে কোনো বিজনেস ডিসিশন মেকিং এ যাই, আমাদের কস্ট অফ প্রোডাকশন যে পার্টটা আসে, কস্ট ক্যালকুলেশনের জন্য আমরা হচ্ছে গিয়ে যেই যে ধরনের ক্যালকুলেশন গুলো করে থাকি সেটাই আজকে আসলে আমরা শিখবো। এন্ড আচ্ছা, ক্লাস টেস্টের ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, ক্লাস টেস্টে আমি কয়েকটা সেট কোশ্চেন করেছি। তো কোশ্চেন করার কারণে আপনারা দেখবেন যে আপনাদেরকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে অ্যাসাইন করা, এবং এটা আপনাদেরকে কাউকে শো করবে না, হুইচ মিনস আপনারা, আমি যাদেরকে যেভাবে অ্যাসাইন করে দিয়েছি ওইভাবে প্রি অ্যাসাইন করা, ওই যেটা বললাম যে আগে থেকে অ্যাসাইন করে রেখেছি। আই হোপ আপনারা সবাই হচ্ছে আমার গুগল ক্লাসরুমে আছেন। আজকে যদি নতুন করে কেউ জয়েন করেন সেক্ষেত্রে এখন ঝামেলা ম্যাম হবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যদি নতুন করে কেউ জয়েন ম্যাম করেন, আশিকুল ইসলাম বলছিলাম। জি হ্যাঁ ম্যাম, আশিক, আমি আজকে নতুন জয়েন করছি। জি জি। খুবই ভালো করেছেন। কখন জয়েন করেছেন স্যার? ম্যাম শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি গুগল ক্লাসরুমে ম্যাম কখন আমি জয়েন আজকে করেছেন? ম্যাম গুগল ক্লাসরুমে আমি শুরু থেকে ছিলাম, বাট আমি ক্লাসে মানে ও আজকে আচ্ছা, না ফার্স্ট তাহলে অ্যাটেন্ড কোনো করছি। সমস্যা নেই, ওটা সমস্যা না। যদি গুগল ক্লাসরুমে কেউ আজকে জয়েন করেন, কারণ আমি কালকে এই কোশ্চেনটা অ্যাসাইন করেছি হচ্ছে গিয়ে, আচ্ছা আমি বলেছি যে গুগল ক্লাসরুমের কথা, কারণ গুগল ক্লাসরুমে আমি কোশ্চেনটা অ্যাসাইন করেছি হচ্ছে কালকে রাত 10টায়। আমি যেন একটু পরে করেছি, কোশ্চেন টোশ্চেন করে রেখেও আমি অ্যাসাইন করা, বা ওই যে বললাম যে আগে থেকে তো প্রি শিডিউল করে ওইটা আমি করেছি যে কালকে 10টায়। তো কালকে রাত 10টার পরে যদি নতুন করে কেউ গুগল ক্লাসরুমে জয়েন করেন তাকে তো আর অ্যাসাইন করা নেই, কারণ স্টুডেন্ট ধরে ধরে অ্যাসাইন করেছি। ওটা বলছি, এরকম কেউ আছেন কিনা যে কালকে 10টার পরে অ্যাসাইন হয়েছে, মানে গুগল ক্লাসরুমে জয়েন করেছে? না ম্যাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। এরকম কেউ থাকলে আমাকে একটু বলে রেখেন, ওনাকে আবার নতুন করে অ্যাসাইন করে, মানে উনি কোশ্চেনও পাবেন না যখন আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, মানে এক্সাম স্টার্ট হয়ে যাবে, উনি কোশ্চেনও পাবেন না। আচ্ছা, আমি প্রি শিডিউল টাইম বলে দিই আপনাদের। 9টা 20-এই হচ্ছে কি এক্সামটা প্রি শিডিউল করা। তো 9টা 20-এ অটোমেটিক্যালি আপনারা হচ্ছেন গিয়ে কোশ্চেন পেয়ে যাবেন। আচ্ছা, ওখানে বেসিক ইনস্ট্রাকশন সবই দেওয়া আছে। আপনারা হচ্ছেন গিয়ে, আমি যদিও সাবমিশন টাইম দিয়ে রেখেছি হচ্ছে গিয়ে 10:30, যেটা তাদের 10:30টায় আর একটা ক্লাস স্টার্ট হবে, অতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে টাইমিং দেওয়া আছে। আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে, উম, আচ্ছা আমি একটু দেখে বলি, হ্যাঁ হ্যাঁ, 9টা 20-এ হচ্ছে কি প্রি শিডিউল করা আছে। তো 9টা 20-এ অটোমেটিক্যালি তাদের গুগল ক্লাসরুমে অ্যাসাইন হয়ে যাবে, যেটা বলছিলাম যে অটোমেটিক্যালি গুগল ক্লাসরুমে এটা চলে আসবে, আপনারা ওখান থেকে দিতে পারবেন। আপনারা যেভাবে হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে ফোল্ডার, মানে একটা ফোল্ডার ওপেন হয়ে যায়, সেখানে হচ্ছে গিয়ে অ্যানসার স্ক্রিপ্ট সাবমিট করবেন, ইন দ্য সেম ওয়ে ইউ ক্যান ডু ইট ফর টুডে। আমি আবারও বলছি, আমি এক্ষেত্রে ওয়ার্ড ফাইল বলেন, আপনি যদি গুগল ডকে লিখেও সাবমিট করেন, ইভেন আপনি যদি খাতায় লিখে সেটা ছবি তুলে আপলোড করে দেন, আমি সেটা অ্যাকসেপ্ট করবো। খাতায় লেখার ক্ষেত্রে জাস্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে যতগুলো পেজই হোক না কেন, এটা একটা ফাইলে কম্পাইল করে আমাকে পাঠাবেন। একটা ফাইলে যে ভিতরে যাতে আসে, যে আমরা যখন ছবিটা তুলি, ছবিটা তুলে মার্চ করে একটা ফাইলে নিয়ে এসে আমাকে সেন্ড করবেন। বিকজ ডিফারেন্ট ডিফারেন্ট পেজ ওয়াইজ যদি পাঠান, অনেক সময় পেজের যখন কন্টিনিউটি আপনার মেনটেন হয় না, প্লাস হচ্ছে অনেক সময় আসলে বোঝাও যায় না। তো এটার ক্ষেত্রে বেটার ওয়ে হচ্ছে গিয়ে একটা ফাইলে ছবি, আহ, আহ, মানে একটা ফাইলে সবগুলো ছবি যাতে থাকে, মানে সবগুলো অ্যান্সার স্ক্রিপ্ট যাতে একটা ফাইলে থাকে, এইভাবে করে পাঠাবেন ইন্ডিভিজুয়ালি, আমি যেটা বলছি। আচ্ছা, আমি কালকে যেহেতু এই উইকে আরো কয়েকটা কোর্সের এক্সাম নিয়েছি, ওদের কিছু প্রবলেম হয়েছে, আমি সবগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রথমে একটা প্রবলেম ওরা যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে যে আমি কোনো লেট সাবমিশন একসেপ্ট করবো না। আপনাদের লাস্ট
টাইমিং দেওয়া আছে যে 9:20 যেমন স্টার্ট হবে, আপনাদের এক্সাম হচ্ছে 50 মিনিটসে, এবং তার সাথে আমি এক্সট্রা আরো 15 মিনিটস টাইম দিয়েছি ফর দ্য সাবমিশন প্রসেস। অর্থাৎ আপনার 9:20 স্টার্ট হলে আপনার 10 কিন্তু এক্সাম এন্ড হয়ে যাওয়ার কথা। দেন আপনি আরো 15 মিনিটস পাবেন, হুইচ মিনস 10:25 পর্যন্ত আপনার টাইমিং আছে যে আপনি আপনার অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করতে পারবেন। এরপরে যদি কেউ সাবমিট করেন আমি আসলে ওটা অ্যাকসেপ্ট করব না। এবং যদি এরপরে সাবমিট করতে করেন, আমার এখানে আসলে গুগল ক্লাসরুমে কিছু ব্যারিয়ার্স থাকে, অনেক ক্ষেত্রে স্টপ করা যায় না, মানে রেস্ট্রিক্ট করা যায় না, বা আমি সহজে রেস্ট্রিক্ট করি না। তো সেই ক্ষেত্রে যেটা হবে আপনার সাবমিট করতে হবে, লেট সাবমিশন হবে। কারণ যদি লেট সাবমিশন হয় এই ক্ষেত্রে আমি যেটা হবে যে আমি মার্কস, যদি কোনো জেনুইন রিজন হয় বা সেই ক্ষেত্রে একসেপ্ট করতে পারি, আদারওয়াইজ মার্ক কম্পেনসেশনে যাব। অর্থাৎ ফর ফার্স্ট 5 মিনিটস আমি 2 মার্কস কম্পেনসেট করে দেবো, নেক্সট 5 মিনিটস আমি আরো 2 মার্কস কম্পেনসেট করে দেবো, এরকম হবে। সো কোনোভাবেই লেট সাবমিশনে যাবেন না। আপনি যখনই দেখবেন যে আপনার লেখা টাইম আপ, অর্থাৎ 50 মিনিটস হয়ে গেছে, বেটার হচ্ছে গিয়ে খাতা ছবি তুলে, যে আমি যেটাকে বলছি সেটাকে পিডিএফ করে বা ছবি টুলটাকে সেটাকে একটা মার্জ করে একটা ফাইল করতে কিন্তু সময় লাগে, অ্যাটলিস্ট 5 মিনিটস টাইম লাগবে। সো এই টাইমটা যাতে হাতে থাকে, দেখা গেল আপনি খুব ভালো অ্যান্সার করেছেন কিন্তু এটার জন্য আপনি কিন্তু সাবমিট করতে পারেন না, লেট সাবমিশন হয়ে গেছে, আমি একসেপ্ট করলাম না। সো একদম যেটাকে বলে যে না সাবমিট করার থেকে এইভাবে হচ্ছে গিয়ে সাবমিশন করাটা বেটার। দেন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে আমাকে ফাইলটা সাবমিট করলেন, তো ওরা যে প্রবলেমটা ফেস করছে, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে নেটওয়ার্কের কারণে টার্ন ইন হতে একটু সময় লাগবে, আপনাকে টার্ন ইন করার একটা সময়, মানে টার্ন ইন হতে একটু সময় নেয়। সো এটা হয় পোর নেটওয়ার্কের কারণে, বা নেটওয়ার্কের ব্যান্ডউইথ যদি কম হয় সেক্ষেত্রে এই ঝামেলাটা হয়। এটা নিয়ে অস্থির হয়ে যাবেন না, জাস্ট যদি দেখেন যে একবার দিচ্ছেন হচ্ছে না, আবার নতুন করে আনসাবমিটেড করেন। ওই যে যেটাকে টার্ন ইন করলে এটা অপশন আসে আনসাবমিটেড, আনসাবমিটেড করে আবার ফাইলটা আপলোড করুন, করে আবার টার্ন ইন করেন। এভাবে 2-1বার চেষ্টা করলেই হয়ে যাবে। কোনোভাবেই সেটা হচ্ছে গিয়ে কমেন্ট সেকশন, অর্থাৎ জেনারেল, আমি যখন কোশ্চেনটা দেবো ওখানে একটা জেনারেল কমেন্ট সেকশন আসবে, ওখানে দিবেন না। আপনার যদি মনে হয় যে আমাকে প্রাইভেটলি কোনো কমেন্ট করে পাঠাবেন, তাহলে যখন টার্ন ইন করবেন তখন ওখানে প্রাইভেট কমেন্টের অপশন থাকে, যে কমেন্ট করলে একমাত্র আপনি আপনি এবং আপনার টিচার দেখতে পারবেন, আপনি সেখানে কমেন্ট করেন। অন্য কোনো জায়গায় পাবলিকলি যে আপনার হয়তো কোনো প্রবলেম হয়েছে এই কারণে কোনো, ওটা যাতে অন্য আপনার ক্লাসমেটরা দেখতে না পারে, সেভাবে আপনি সাবমিট করেন, কোনো প্রবলেম নেই, এটা কেউই দেখবে না। ওটাই বলতে চাচ্ছিলাম। আর ফাইনালি হচ্ছে গিয়ে যদি আমি তাদের প্লাগারিজম চেকার অন করেছে, which means আমি খুব স্ট্রিক্টলি প্লাগারিজমটা চেক করি। আমি যেহেতু প্রিভিয়াসলি আপনাদের কারোর ক্লাস পাইনি, এই কারণে আপনারা হয়তো জানেন না, আমি এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করি। এবং কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনাদেরকে আমি বলেছি যে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে, মানে আপনি ওই ধরনের প্রবলেমটা রিয়েল লাইফে কোথায় ফেস করেছেন সেটা লিখবেন। বা কোনো ক্ষেত্রে আমি কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন করি, যে আমি বলি যে নিজের আইডিয়া ডেভেলপ করেন, ডেভেলপ ইউর আইডিয়াস, এরকম ভাবে লিখি। বা হোয়াটস ইউর থিঙ্কিং বিহাইন্ড ইট, এরকম টাইপস এর কথাবার্তা লিখি। হুইচ মিনস আমি কিন্তু কোনো মেমোরাইজেশন ডেফিনেশন চাইনি, আই আস্ক ফর ইয়োর কনসেপ্ট। সো এবং আমি এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং বলে আসি, যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি বুঝতে পারেন, ইন দ্যাট কেসেস ইউ উইল গেট দ্য মার্কস। আমি যদি দেখি যে আপনি বুঝেছেন এবং সেই ওয়েজ লিখেছেন, আপনি মার্কস পাবেন। কিন্তু আমি যদি দেখি যে কপি পেস্ট করা, সেক্ষেত্রেও কিন্তু এই যে একই কথা, কম্পেনসেট হবে। এবং আরেকটা বিষয় যেটা হয়, ক্লাসমেটরা মিলে ঝিলে লেখেন, বা মানে হেল্প আস্ক করেন। হেল্পিং যদি আমি পাই, সাপোজ আমার কাছে মনে হলো যে আনামুল উনি হচ্ছেন গিয়ে আশিককে হেল্প করেছে, জাস্ট আমি পরপর র্যান্ডম দুটো নেম দেখছি, এটা ফার্স্ট অফ অল আপনাদের ইয়াতে সেট আপে ডিফারেন্ট আছে, কোশ্চেনে কিন্তু সেট ডিফারেন্ট। সো সেট ডিফারেন্ট হওয়া মানে কোশ্চেনে তো অবভিয়াসলি চেঞ্জেস আছে, আদারওয়াইজ তো আমি সেট ডিফারেন্ট করতাম না। তারপরেও যদি আমি কোনোভাবে বুঝতে পারি যে হেল্প করেছে, সেক্ষেত্রে যিনি হেল্প করবেন, অর্থাৎ আমি যেটাকে বলছিলাম যে আনামুলই হেল্প করেছে, সো দ্যাট আনামুলকে আমি মানে মার্কস কম্পেনসেট বেশি করবো, যাকে হেল্প করা হয়েছে তাকে না। অর্থাৎ আপনি হেল্প করলে আপনার মার্কস কম্পেনসেশনটা বেশি হবে। তো ফাইনালি দ্যাটস ইট। এটা বুঝে আমি যেটা যেটা বললাম, এটা বুঝে হচ্ছে কি আপনারা এক্সামটা দিবেন। আর হচ্ছে কি বেস্ট অফ লাক। আর কোশ্চেন যখন ম্যাম একটা কোয়েরি ছিল। জি অবশ্যই।
কোয়েরিটা হচ্ছে ম্যাম, আমি তো আমার মোবাইল ডাটা দিয়ে ইন হয়েছি, অ্যাজ আমার এখানে আর কি আজকে কালকে থেকে আর কি নেট কানেকশন নাই। হুম হুম। সো আমি হচ্ছে গিয়ে ম্যাম ফোনে পিকচার তুলে কিভাবে সেটাকে একসাথে পিডিএফ করে মার্জ করে এই আপনাকে আমি সেন্ড করবো? হচ্ছে গিয়ে আমি সফটওয়্যারটার নেম ভুলে গিয়েছি, ভিডিও মার্জার মেবি, ভিডিও মার্জার না কোন একটা মার্জার, যে স্টুডেন্টরা পাঠায় তো নিচে ওয়াটারমার্ক থাকে। আপনি একটু গুগল প্লে স্টোরে যে একটু সার্চ করেন যে ইমেজ মার্জার। মানে ক্যামেরা স্ক্যানে হয়, ক্যামেরা স্ক্যানার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ক্যাম স্ক্যানার। জি, ক্যাম ক্যাম স্ক্যানার। স্ক্যানার নিচে হচ্ছে কি ওয়াটারমার্ক থাকে, ওখান থেকে দেখে আমি জেনেছি। তো ওরাই ওকে। এরকম কিছু এক ছোট্ট জাস্ট 4 to 5 MB সাইজ হয় সফটওয়্যার গুলো, অ্যাপস গুলো। তো ও যেকোনো একটা এখনই ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নেয়। তো জি ছবিটা ম্যাম। যখন তুলবেন ওটা ওপেন করলে ওখানে ওই ছবিগুলো একটা পরে একটা সিলেক্ট করার অপশন থাকে, সিরিয়ালটা আপনি ওইভাবে মেনটেন করবেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে গুগল ক্লাসরুমে আমি দেখলাম বেশ কয়েকজনই নেম হচ্ছে নিজের নেমে নাই। তো সেক্ষেত্রে আমি আপনার কপি দেখে কিভাবে বুঝবো এটা কার কপি? তো সবাইকে এটা মাস্ট রিকোয়েস্ট করব, অ্যান্সার স্ক্রিপ্টের উপরে খাতায় লেখেন আর ওয়ার্ড ফাইলে লেখেন। অ্যান্সার স্ক্রিপ্টের উপরে নেম, আইডি, কোর্স কোড এন্ড আজকের ডেটটা দিবেন। সো সাপোজ মারিশা, উনি লিখবেন মারিশা খান, দেন হার আইডি, দেন কোর্স নেম ম্যানেজারিয়াল ইকোনমিক্স, দেন আজকের ডেট, এবং এটা কোশ্চেনে দেওয়াই থাকবে কোর্সের নেম, কোর্স কোড। সো ওখান থেকে চলে যাবে। Okay, so let's start today's topic. Today we're going to talk about we're going to learn about economic optimization. It's from chapter 2. আপনাদের manually attendance দেওয়ার কোনো দরকার নেই, মানে chat box এ আমি attendance নিজেই নিয়ে নেব। Chapter 2 complete করবো। So in this chapter, this is basically mathematical based chapter. So in economic optimization, we will get to know about what is optimal decision, and how it will help a manager to take the optimum decision in his business. Then we find out the maximizing value of the firm. That means in first chapter we find out the expected future value, and in this chapter we will find out the maximizing the value of the firm, অর্থাৎ ভ্যালুটাকে আমরা হাইয়েস্ট কতটুকু লেভেলে নিতে পারি সেরকম একটা ফর্মুলা আমরা সম্পর্কে। এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে কি আমরা ছোট ছোট ক্যালকুলেশন শিখবো, কস্ট ক্যালকুলেশন বেসিক্যালি। ওকে, দেন উই ফাইন্ড আউট দ্য রেভিনিউ রিলেশন, so that what is price, then how to calculate the total revenue, that means total sale. So there's the formula behind it, আমরা এটা দেখবো। তারপরে ওখান থেকে দেখবো হচ্ছে গিয়ে যে প্রাইস কোয়ান্টিটি দেওয়া থাকলে কিভাবে টোটাল রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ ফাইন্ড আউট করা যায়, এবং অবভিয়াসলি মার্জিনাল রেভিনিউকে সেটা নিয়েও আমি স্টাডি করে আসবো। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে the relationship between revenue and price এবং revenue, এটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। আফটার দ্যাট হচ্ছে কি এটা ওরকম দরকার নাই, মানে আমরা কোনো গ্রাফে যাব না। যে আমি গ্রাফটাতে যাচ্ছি না, রিজনটা বলবো, কারণ অনলাইনে আমাকে গ্রাফটা আসলে আমার বোঝানো ডিফিকাল্ট, আমি ম্যাথমেটিক্যাল পোর্শন গুলো কভার আপ করে আসবো। সো দেন একইভাবে হচ্ছে গিয়ে আমরা মার্জিনাল রেভিনিউ থেকে টোটাল রেভিনিউ ক্যালকুলেশন করা দেখবো। দেন হচ্ছে গিয়ে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন রুলস এগুলো সম্পর্কে জানবো। দেন আমরা হচ্ছে কি কস্ট ফাংশনে, যেটাকে বলছিলাম যে কস্ট ফাংশনে যাব, তো সেখান থেকে টোটাল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এভারেজ কস্ট, এগুলোর ক্যালকুলেশন দেখবো। এবং এগুলোর ক্যালকুলেশন গুলো মেইনলি আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলাস ইউজ করে করে থাকি আমরা। এই যে ডেল টি ডিভাইডেড বাই ডেল কো, এগুলো আসলে ক্যালকুলাসের ফর্মুলা। আমি দুটো ওয়েই দেখাবো, অর্থাৎ ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল ফর্মে আমরা কিভাবে এগুলো সলভ করতে পারি, এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করে এটা কিভাবে সলভ করতে পারি। সো দ্যাটস ইট ফ্রম দিস চ্যাপ্টার। এটা সম্পর্কে আমরা কিন্তু পড়বো। এবং আমরা যদি বই দেখতে যাই তাহলে it will cover the chapter 2 from your book. চ্যাপ্টার শুরুতে যাচ্ছি, এবং this is one of the important chapter. আমি এই চ্যাপ্টার থেকে কিছু স্যাম্পল কোশ্চেন আপনাদের দিয়ে দিব পরবর্তীতে, যাতে হচ্ছে কি আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। সো বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারটা ফলো করব। সো আমরা চ্যাপ্টার 2 তে যাবো, যে একইভাবে অপটিমাম ডিসিশনে যাব। অপটিমাম ডিসিশন কি সেটা সম্পর্কে জানবো, ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। দেন স্প্রেডশিটে আমরা এটা আসলে আমরা এই চ্যাপ্টারটা চাইলে
এক্সেল ফাইলেও করতে পারি, এই জন্য স্প্রেডশিটে কথাগুলো ওরা বলবে। তো সব মিলিয়ে আমি যেভাবে পড়াই সেটা হচ্ছে গিয়ে পিডিএফ অ্যান্ড পাওয়ার পয়েন্ট স্লাইড বোথ ফলো করি, এবং সেখান থেকে আমরা কিন্তু চ্যাপ্টারটা সলভে যাব। এবং এই চ্যাপ্টারের সুবিধা হচ্ছে গিয়ে আমাদের এন্ড অফ দ্য চ্যাপ্টার সেখানে কিন্তু কিছু কেস স্টাডি সলভ করে দেওয়াই আছে। সো এখান থেকেও কিন্তু আপনারা চাইলে হচ্ছে গিয়ে কিছু স্যাম্পল কোশ্চেন অর্থাৎ কিছু প্রবলেম সলিউশন দেওয়া আছে, সো আপনার কিন্তু আইডিয়া পেয়ে যাবেন যে আমি কোশ্চেন গুলো কিভাবে করতে পারি ফর মিড টার্ম অ্যাসাইনমেন্ট। আচ্ছা, মিড টার্ম অ্যাসাইনমেন্ট নিয়ে কোশ্চেন থাকতে পারে। মিড টার্ম অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে গিয়ে আমাদের যেটা জানিয়েছে যে এক্সাম 7 days টাইম দিতে হবে। আমি যেটা করবো এক্স্যাক্টলি 18 তারিখ থেকে যেহেতু এক্সাম স্টার্ট হওয়ার কথা, 18 থেকে 27 এই টাইমের মধ্যে আমাদের এক্সাম হবে। সো আমি নেক্সট উইকের ক্লাসের পর নেক্সট উইক আমাদের ডেট পড়বে হচ্ছে গিয়ে 13 তারিখে ক্লাসের পরে আমি হচ্ছে গিয়ে দেখা যাবে যে 14 তারিখে আমি আপনাদের হচ্ছে গিয়ে মিড টার্ম অ্যাসাইনমেন্টটা সাবমিট অ্যাসাইন করে দিব, সো দ্যাট আফটার দ্যাট আপনারা 7 days টাইম পাবেন, এইভাবে হচ্ছে গিয়ে আসবে। ওকে, সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ অপটিমাম ডিসিশন, আমরা সেটাতে চলে যাই। আচ্ছা, আগে জেনে নিই যে ইকোনমিক অপটিমাইজেশনটা আসলে আমরা চ্যাপ্টারে আসলে কি কি পড়বো। সো আমরা যখন অ্যাজ এ ম্যানেজার আমরা কোনো বিজনেস রান করতে থাকি, ইটস অ্যাকচুয়ালি টাফ ফর আস টু চয়েস বিটুইন বেনিফিটস অ্যান্ড কস্ট, বিকজ আপনি যখন কস্টিং ক্যালকুলেশন যাবেন আপনার কিন্তু বুঝতে হবে যে আপনার পার প্রোডাক্ট কস্টিং অর্থাৎ এভারেজ কস্ট কতটুকু হলে আপনি প্রোডাকশনে যেতে পারবেন। আপনি যদি প্রোডাকশন বাড়াতে চাচ্ছেন, এক্ষেত্রে মার্জিনাল কস্ট কতটা বৃদ্ধি পেলে আমরা আসলে প্রোডাকশনটা করতে পারি, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের এখানে চলে আসে। সো এবং আমরা জানি যে আমাদের অ্যাটলিস্ট ব্রেক ইভেন ক্রস করতে হয়। তো ব্রেক ইভেনটা হচ্ছে কি টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ। এমন একটা পজিশনে আমরা আসতে চাই যেখানে অ্যাটলিস্ট আমাদের রেভিনিউটা আমি যে পরিমাণ ইনভেস্ট করছি অর্থাৎ বা যে পরিমাণ খরচ হচ্ছে টোটাল কস্ট যেটা আছে আমার রেভিনিউটা সেটা সমান হোক, এরকম একটা বিষয় আমাদের মধ্যে কিন্তু চলে আসে। রেভিনিউ বলতে এখানে আমরা বুঝতে পারছি হচ্ছে টোটাল সেল, নট টোটাল বেনিফিটস। তো এটা যাতে সমান হয়, এবং পরবর্তীতে আমরা যদি স্মল অর্গানাইজেশন ও লার্জ অর্গানাইজেশন যেটা নিয়ে কথা বলি না কেন, তো সেটা হচ্ছে গিয়ে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট গোল থাকে। স্মল অর্গানাইজেশন তাদের হয়তো ডিফারেন্ট গোল, যে শর্ট রানে তারা ম্যাক্সিমাম বেনিফিট মেক করে দেন দে উইল লিভ দ্য মার্কেট। ওর আপনি যদি লং রানে চিন্তা করেন, আপনি যদি মানে লার্জ অর্গানাইজেশন হন এন্ড ইউর টার্গেট ইজ ওমর ফারুক, আপনি হ্যান্ড রেজ করেছেন, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? Yes, ma'am. ইয়েস, I have বলেন। two query, ma'am. ইয়া, প্রথমত হচ্ছে ম্যাম, আমাদের মিড টার্মের অ্যাসাইনমেন্ট টপিকটা একটু আগে দিলে ভালো হয়, কারণ এই সেমিস্টারে ম্যাম অনেকগুলো কোর্স তো। আর দ্বিতীয় হচ্ছে অনেকে ম্যাম নেটের জন্য জয়েন করতে পারে নাই, তো আপনার সাথে কন্টাক্ট করতে পারতেছে না। আচ্ছা, ওটা কোনো প্রবলেম না। মানে আজকের ক্লাসে যে বলেছে আমি ক্লাস টেস্টটা প্রি অ্যাসাইন করে রেখেছি, প্রি শিডিউল করা। সো উনি জয়েন করুক বা না করুক, এই ইনফরমেশন গুলো অ্যাটলিস্ট ওনাদের দিয়ে দেন যে 9টা 20-এ হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমটা জাস্ট যে একবার রিফ্রেশ দিবেন, সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার কোশ্চেন আপনি পেয়ে যাবেন। জি ম্যাম। ওকে, দেন যেভাবে সাবমিট করতে বলেছে সেভাবে সাবমিট করো, অন টাইমে সাবমিট করে দিতে হবে। কিন্তু ওই যে বলেছে যে আই উইল নট অ্যাকসেপ্ট এনি লেট সাবমিশন, দ্যাটস ইট। জি ম্যাম ম্যাম। ম্যাম ম্যাডাম আশা 10:30টা কি ম্যাম ম্যাডাম 10:30টা কি হচ্ছে শেষ সময়? ইয়া 10:30 না 10টা 25 শেষ সময়। সো আমি সেটাকে তারপরও প্লাস মাইনাস করে আরো 5 মিনিটস অর্থাৎ 10:30 পর্যন্ত টাইম দিয়ে রেখেছে। আচ্ছা ম্যাম জি, ম্যাম অ্যাসাইনমেন্টের টপিকটা যদি একটু আগে দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা অ্যাসাইনমেন্টের হয়। তো টপিক দিব না, অ্যাকচুয়ালি আমি কোশ্চেন কেস স্টাডি বেস বা আমি ডিরেক্ট কোশ্চেন দিব, মানে এখানে ঠিক আছে ম্যাম, মানে ওটা একটু আগে দিলে ভালো হয় ম্যাম। হ্যাঁ, আমি তো ওটাই বলছি, আমি নেক্সট উইকে ক্লাস, আমার তো ক্লাস শেষ করতে হবে না, মানে আমার সিলেবাস তো একটা টার্গেটেড একটা ফর্ম আছে, অতটুকু তো শেষ করতে হবে, শেষ করে আমি দিয়ে দিব। ওকে ম্যাম। ওকে, হ্যাঁ শাকিকুর কিছু বলবেন? জি ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে আসাদুজ্জামান ও আজকে আসতে পারবে না, ওর কারেন্ট নাই ওখানে, ফোনেও চার্জ নাই, ও ঢুকতে পারতেছে না। এখানে একটা ঝামেলা আছে, কাজ আমি যেহেতু ডিফারেন্ট কোশ্চেন অ্যাসাইন করেছি, যদি এমন কারোর এক্সট্রিম কেস হয় সেক্ষেত্রে আমি জাস্ট বলবো যে জন্য আপনার 5 MB + 5 MB 10 MB নেট লাগবে, আর জাস্ট
5 মিনিটসের জন্য গুগল ক্লাসরুমে জয়েন করলেই হবে। আর তারা যেটা করবেন জাস্ট জয়েন করে কোশ্চেনটা নিয়ে নেবেন, কোশ্চেনটা দেখতে পাবেন, কারণ যেহেতু ডিফারেন্ট কোশ্চেন অ্যাসাইন করা, দেখে ওটা থেকে আপনি অ্যান্সার করলেন, অ্যান্সার করার পর যখন অ্যান্সার স্ক্রিপ্ট রেডি হয়ে গেল জাস্ট আবার সাবমিট করে দিলেন। এটুকুর জন্য খুব বেশি হলে 10 MB নেট ইউজ হয়। এটুকু না না, যদি করতে পারে, এমবির এটুকু, জন্য না স্যার, ওর তো কারেন্ট নেই, ওর তো হ্যাঁ ও ফোনেই চার্জ যদি, নেই। ও যদি এটুকু করতে পারে, দেখেন কোনোভাবে যদি ফোনটা চার্জ করা যায়। কারণ ওদের ওখানে কারেন্টের প্রবলেম হয়েছে, লাইনে কাজ করতেছে, সেই জন্য আচ্ছা একটু ঠিক আছে, ওকে, যদি না হয় তাহলে তো এখন আর কিছু করার নেই। আমি জাস্ট বললাম যে যাদের নেট প্রবলেম বা হচ্ছে গিয়ে যে ধর ল্যাপটপও আসলে আমাদের জয়েন করতে হবে না, ওটাই বললাম যে এইভাবে আপনি এক্সাম দিয়ে ফেলতে পারবেন। ওকে, চলে যাই। হ্যাঁ, তো ওটাই বলছিলাম যে আমার আমার দেখা যায় যে আমি শর্ট রানে বিজনেসটা রান করব না লং রানে করব, সেটার উপরে আমার অনেক ডিসিশন ডিপেন্ড করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি লার্জ অর্গানাইজেশন হলে আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্প্রেডশিটে হচ্ছে গিয়ে ইনফরমেশন গুলো রেখেছি। আবার হচ্ছে কি সেই স্প্রেডশিট গুলোকে একটা ওয়ার্ড বুকে নিয়ে আসা, আমি এক্সেল ফাইলের কথা বলছি, একটা ওয়ার্ড বুকে নিয়ে আসাটা আমাদের জন্য ডিফিকাল্ট টাস্ক হয়েছে। তো ওভারঅল পুরো বিষয়টা মিলিয়ে আমাদের আসলে এমন একটা পয়েন্টে আপনার হচ্ছে গিয়ে আহ আহ, আপনার ওটাকে কি বলা যায়, যে এমন একটা পয়েন্টে আমার প্রোডাকশন করতে হয় যে পয়েন্টে হচ্ছে গিয়ে আমার লো লো কস্ট আমার যেটা হচ্ছে সেটা আপনার মিট আপ করবে, কিন্তু তার সাথে হচ্ছে গিয়ে আমি আমার কম্পিটিশন, আমি যে কম্পিটিশনে থেকে আমি যে আমার যে কম্পিটিটর আছে তাদের সাথে থেকে কিন্তু আমি আমার প্রোডাকশনটাকে আমি কন্টিনিউ করতে চাচ্ছি। সো সেই সিচুয়েশনটাতে আমরা পৌঁছাতে চাই, সেই সিচুয়েশনটাতে আমরা পৌঁছাতে চাই। তো এই কারণেই হচ্ছে সেখান থেকে আমরা আসলে অপটিমাল ডিসিশন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমার এখানে কোশ্চেনটা রাইজ হয়। সো এবার চলে আসি হচ্ছে গিয়ে তাহলে অপটিমাম মানে অপটিমাম ডিসিশনটা কি? অপটিমাম ডিসিশন মিন্স হচ্ছে কি নট ইয়োর ম্যাক্সিমাম পয়েন্ট। হ্যাঁ, আমরা সাধারণত আমরা ধরেন সাপোজ আমি একটা কারের কথা যদি চিন্তা করি, একটা কার একটা হাইওয়ে দিয়ে চলছে, তো এই ওই কারটা যে হাই স্পিডটা অ্যাচিভ করবে সেটাকে আমরা বলি হচ্ছে কি ইটস ম্যাক্সিমাম স্পিড। আর অপটিমাম বলতে আমি কি বুঝবো, যে অপটিমাম বলতে আমি বুঝবো হচ্ছে গিয়ে যে আপনার যা রিসোর্স আছে সেই রিসোর্সটা ইউজ করে আপনার জন্য মানে যে বেস্ট যে পজিশন যেটা সেটাকে অ্যাচিভ করাটাকে আমি বলবো হচ্ছে গিয়ে অপটিমাম। সো এই কারটার জন্য আমি অপটিমাম বলতে কি বুঝি, আমি ধরে নিয়েছি যে ওই কারটা হয়তো রোড আমার এমটি ছিল, সেই কারণে হচ্ছে গিয়ে কারটা লাইক 200 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড অ্যাচিভ করেছিল, দ্যাটস নট অপটিমাম পয়েন্ট। ধরে নিলাম যে কারটার যে ইঞ্জিন ক্যাপাসিটি অর মাইলেজ অর যে ইয়া ওটাকে কি বলে অকটেন বা যে ইয়াতে চলছে তেলে চলছে সেটা ইউজ করে উনি ওই টাইমে রোডের কন্ডিশন এন্ড আদার্স অপশন ইউজ করে ওই টাইমে হয়তো কারটা 120 কিলোমিটার পার আওয়ার এরকম একটা স্পিড অ্যাচিভ করেছে। সো এই যে আমি বললাম যে আদার সিচুয়েশনটাকে আমি কনসিডার করে আমি যে সবচেয়ে বেস্ট পজিশনে পৌঁছাবো সেটা হবে আমার অপটিমাম পয়েন্ট। সো ফর মি লাইক আমার 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 ক্লাসের কথাই যেমন আমি বলি যে ইন মাই ক্লাস হিয়ার আই এম এ ম্যানেজার, আমি কিন্তু এই ম্যানেজার ইকোনমিক্স এর টুলস গুলো আপনাদের উপর ইউজ করছি আমার এই ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। সো আমার ক্লাস ওয়াইজ আমার আজকের জন্য অপটিমাম, এমন আজকে আমার ম্যাক্সিমাম ডিসিশন কি হতে পারতো, আমার ম্যাক্সিমাম ডিসিশন এরকম হতে পারতো যে আমি বলতাম যে আমি 2টা ক্লাসই নিব, 2টা ক্লাস নিয়ে হচ্ছে গিয়ে 2টা ক্লাস আমি আমার সিলেবাস কমপ্লিট করা নিয়ে আমার হেডেক বেশি, আমি 2টা ক্লাস নিয়ে চ্যাপ্টার শেষ করবো, ম্যাথ করাবো, হ্যান করবো ত্যান করবো, এগুলা শেষ করে ফেললাম, এগুলা বললাম। এটা হতো আমার ম্যাক্সিমাম ডিসিশন, দ্যাট মিন্স আমি সিলেবাস কমপ্লিট করতে পারবো। কিন্তু আমার অপটিমাম ডিসিশন কি হওয়া উচিত, আমার অপটিমাম ডিসিশন মনে হলো যে না আমার ক্লাস টেস্টটাও ইম্পর্টেন্ট, আমি যদি ক্লাস টেস্ট না নিই ওটার একটা মার্কস আছে যেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না, এবং আমি যেটা বিলিভ করি আমি শুধু শেষ করে গেলাম আপনারা কিছু বুঝলেন না, ওটা আমার দরকার নাই। তো আমার কাছে মনে হলো আদার্স 3 যদি আমি কাজ করি, তাহলে আমি যদি কিছু সময় ক্লাস নিই এবং বাকি সময়টা ক্লাস টেস্টের জন্য ইনভেস্ট করি, দ্যাট উড বি এ গুড অপশন ফর মি। আমি এভাবে নিব। আমি কিন্তু সেই অপশনে চলে গেলাম যে আমি ক্লাস টেস্ট নিলাম, নিব একটা টাইমে, এবং তার সাথে হচ্ছে গিয়ে
বাকি টাইমটা আমি ক্লাস কন্ডাক্ট করবো। সো বেসিক্যালি ওটাই বলছি যে আপনার যে রিসোর্স আছে, মেবি ইট কুড বি ইউর লেবার অর র ম্যাটেরিয়ালস অর মেশিনারিজ আইটেম, সেটা দিয়ে কস্ট এফেক্টিভলি যে হাইয়েস্ট বা যে বেস্ট আউটপুট ইউ ক্যান অ্যাচিভ, দ্যাটস কল ইউর অপটিমাম পজিশন। সো এখানে আসি হচ্ছে গিয়ে অপটিমাম পজিশনে যাওয়ার জন্য তাহলে আমাদের ম্যাক্সিমাম পজিশনটা অ্যাচিভ করা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা সেটাই বুঝলাম। এবার চলে আসি যে অপটিমাম পজিশনে আমরা আমাদের এরপর আমরা যেটা হয় যে আমরা হচ্ছে এক্সপেক্টেড ফিউচার ভ্যালু ক্যালকুলেশন করা দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে গিয়ে যে আমাদের যে ফিউচার যে আমরা ফার্মটা রয়েছে সেটার জন্য কিন্তু আমরা থিওরি অফ ফার্ম থেকে আমরা এটা এসেছিলাম যে সেক্ষেত্রে আমরা এই ফার্মটা আমরা ইন ফিউচার কতটা প্রফিট মেক করতে পারবো সেটার জন্য হচ্ছে গিয়ে আমাদের এক্সপেক্টেড ফিউচার ভ্যালুটা ফাইন্ড আউট করে রাখতে হয়। সো এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে আমরা চাইলে একটা ফার্মের আপনার হচ্ছে গিয়ে তার ম্যাক্সিমাইজিং যে পয়েন্টটা আছে, হুইচ মিনস যে এই ফর্মটা ম্যাক্সিমাম কতটুকু ভ্যালু এটার হতে পারে সেটার জন্য আমরা একটা ফর্মুলা পাচ্ছি। সেম ফর্মুলাটা আমরা যেটা আগে দেখেছি, এটাকে জাস্ট এখানে একটু এটা হচ্ছে এখানে স্প্লিট করা আছে, এই কারণে এটা জাস্ট একটু আলোচনা করা, which is value is equal to summation of এই যে এখানে n is equal to the number of years, then profit divided by 1 plus I to the power t. So here profit t means the different profit from each year. Like এখানে যদি 2 or 3 or 5 years হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বছর different প্রফিট গুলো কিন্তু অ্যাডজাস্ট করব, এখান থেকে একটা ম্যাথসও হয়। এবং এখানে আই বলতে আমরা বুঝতে পারছি যে ডিসকাউন্ট রেট বা or the rate of interest. সো এটা যখন হচ্ছে গিয়ে নাম্বার 1 হবে তখন টি এর 1 ইয়ারের জন্য কাজ করবে, যদি তাহলে টি এর ভ্যালু হবে 1, 2 ইয়ারের জন্য কাজ করলে টি এর ভ্যালু হবে 2, এভাবে আমার nth ইয়ার পর্যন্ত যেতে থাকবে। and profit is equal to total revenue minus total cost. প্রফিটের ফর্মুলাটাই এরকম যে আমরা প্রফিট ক্যালকুলেশন করি হচ্ছে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস করে। সো এখানে আমরা ফর্মুলাটা ইউজ করে ফেলেছি। ম্যাম সো ওয়ানটার জন্য কি বললেন আরেকটু? টি ইজ ইকুয়াল টু 1 1 প্লাস বলতে বোঝাচ্ছে, যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছি। সামেশনটা যখন আমরা এই সিম্বলটা ইউজ করি এটাকে বলা হয় যে যতগুলো ভ্যালু আছে ওটা সাম। তো এই সামেশন সিম্বলটা যখন ইউজ করি এটার উপরে হচ্ছে আপার লিমিটটা বসাতে হয় আর নিচের এন্ডে হচ্ছে লোয়ার লিমিটটাকে বসাতে। তো এখানে এন লোয়ার বলতে লিমিট। বোঝাচ্ছে হচ্ছে nth ইয়ার, মানে আমি এখানে nতম বছর পর্যন্ত যেতে পারি, লাইক আমি 10 ইয়ার্সও যেতে পারি, 20 ইয়ার্সও যেতে পারি। এন্ড লোয়ার ভ্যালু অ্যাটলিস্ট আপনাকে 1 বছর নিয়ে কাজ করতে, এখানে ইয়ার হিসেবে আসে, সময়টাকে আমরা ইয়ার হিসেবে নিই। সো এই জন্য হচ্ছে আপার লিমিটে আমি n বসিয়েছি আর লোয়ার লিমিটে t ইজ ইকুয়াল টু 1 দেওয়া, অর্থাৎ অ্যাটলিস্ট 1 বছর নিয়ে আমি এখানে কাজ করব, এটাই বলেছিলাম। এবং এটাই বলেছিলাম যে যদি 1 ইয়ার নিয়ে কাজ করতাম তাহলে এখানে t এর ভ্যালু জাস্ট 1 বসাতাম। সো এখানে 1 তো আর আমরা বসাই না, তখন প্রফিট and 1 প্লাস i এখানে জাস্ট এইভাবে বসে ম্যাথসটা করতাম। যদি 2 ইয়ার্স হতো তখন এখানে প্লাস দিতাম, প্লাস দিয়ে সেকেন্ড ইয়ারের প্রফিট দেন 1 প্লাস i, তখন টি এর ভ্যালু হচ্ছে হোল স্কয়ার, মানে 2 যেহেতু এইভাবে হোল স্কয়ার চলে আসছে, এইভাবে জিনিসটা কন্টিনিউ বেসিসে যেতে জি ম্যাম। থাকবে। যেমন এটা আমি একটু বইয়ে যাই, বইয়ে প্রফিটের নিচে আবার ছোট হাতে টি লেখা। হ্যাঁ প্রফিটের নিচে ছোট হাতে টি লেখা বলতে বোঝাচ্ছে হচ্ছে কি কোন বছরের প্রফিট। যদি না ফার্স্ট ইয়ার হয় তাহলে ফার্স্ট ইয়ারের প্রফিট বসাবেন, সেকেন্ড ইয়ারটা যদি হয় সেকেন্ড ইয়ারের প্রফিট বসাবেন, এভাবে আমরা বইয়ে যাচ্ছি, বই এটাকে না বইয়ে ম্যাম স্প্লিট আইটা কি রেভিনিউ? আইটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা আমি তো চ্যাপ্টার 1 এ যাই, চ্যাপ্টার 1 এ এটা এটা একটু ভেঙে লিখেছিল না, তাহলে ওখান থেকে দেখে বুঝতে পারবেন। এই যে এই ফর্মুলাটা থিওরি অফ ফার্মে মনে আছে যে ভ্যালু অফ দ্য ফার্মে যে এক্সপেক্টেড ফিউচার ভ্যালু, এখানে দেখেন যেমন এই যে প্রফিট পাই 1 পাই 2 পাই n এভাবে গিয়েছে না। তো এই যে এই ফর্মুলাটা আমি দেখছি, তো এই যেখানে পাই টি দেওয়া না, এই পাইটা বলতেই প্রফিট বোঝায়, মানে প্রফিটের সিম্বল হচ্ছে গিয়ে পাই। ইকোনমিক্সে আমরা প্রফিটের সিম্বলটাকে পাই দিয়ে দেখাই। তো যে পাই টি বলতে বোঝাচ্ছে ডিফারেন্ট ইয়ারে যে আমার যে প্রফিট হচ্ছে সেটা। সো এটা যদি ফার্স্ট ইয়ারের জন্য হয় তাহলে পাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার 1,
প্লাস পাই টু, যদি সেকেন্ড ইয়ার পর্যন্ত যাই তাহলে পাই টু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 2, এভাবে যাবে। এভাবে nth ইয়ার পর্যন্ত জি যেতে ম্যাম, পারে। বুঝতে পারছি, নিচে ম্যাম তো লেখা এই আছে। যে হ্যাঁ সামেশনের জন্য হচ্ছে গিয়ে এই যে বলেছিলাম যে নিচে আপার লিমিটটা জি দেখাতে ম্যাম। হয়, লোয়ার লিমিটটা দেখাতে হয়। তো এটা ফাইনালি আমি ফর্মুলাটাকে এভাবে সাম আপ করতে পারি। এই সেম ফর্মুলাটাই যে বললাম যে নেক্সট চ্যাপ্টারও দেখাচ্ছে, এবং সেখানে পাই না ইউজ করে আমার এখানে হচ্ছে কি প্রফিট ইউজ করে, মানে যেটা ওয়ার্ড যেটাকে বলে যে সেটা তারা লিখেছে এটুকু। এটা বলছিলাম। তো ওটা এই যে কথাটা আসলে যে অপটিমাম ডিসিশনে আমার যাওয়ার জন্য হচ্ছে গিয়ে যে আমরা এমন একটা পজিশনে আসবো যেখানে হচ্ছে গিয়ে আমাদের ওই যে বলছিলাম যে আমি আমার যা ইনপুটস আছে বা আমার যে কন্ডিশন আছে সেটা ফুলফিল করে আমি আই উইল ফাইন্ড আউট দা best situation for me or best investment decision for me or best alternative for me, অর্থাৎ আমি ওই সিচুয়েশনে আমার জন্য বেস্ট যেটা সেটা আমি যখন ফাইন্ড আউট করব সেটাই হচ্ছে কি আমার অপটিমাম ডিসিশনে আসবে। সো অপটিমাম ডিসিশনে যাওয়ার জন্য প্রাইমারি গোলটা হচ্ছে গিয়ে টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাইজিং ভ্যালু অফ দ্য ফার্ম। সো ওই ম্যাক্সিমাইজিং ভ্যালু অফ দ্য ফার্ম আমরা ফাইন্ড আউট করার জন্য ওই ফর্মুলাটাই, এটাকে জাস্ট আমি একটু স্প্লিট করে এখানে বইয়ে স্প্লিট করে দেখিয়েছি। আমি জিনিসটা বললাম। এবং প্রফিটের ফর্মুলা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এই জন্য হচ্ছে টোটাল, এই যে এখানে নিচে টি দেওয়া, জাস্ট লোয়ার ক্যাপসে টি দেওয়া বলতে বোঝাচ্ছে 10, মানে টির ভ্যালু যত বছর আসবে সেই ওয়েজ টির ভ্যালুটা চেঞ্জেস হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কি রেভিনিউ রিলেশন ফাইন্ড আউট করার জন্য। রেভিনিউ মিনস ইয়োর টোটাল আর্নিংস ফ্রম ইয়োর বিজনেস। সো রেভিনিউটা ফাইন্ড আউট করার জন্য আমাদের যেটা হবে যে আমাদের অবশ্যই জানতে হবে যে রেভিনিউটা ফাইন্ড আউট করার জন্য আমাদের অবশ্যই জানতে হবে যে কিভাবে হচ্ছে কি রেভিনিউটা, মানে রেভিনিউ রিলেশন ফাইন্ড আউট করার জন্য আমাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে প্রাইস কি বা কস্টিং থেকে কিভাবে আমরা টোটাল রেভিনিউটা ফাইন্ড আউট করে নিতে পারি। আচ্ছা, সো প্রাইস তো আমরা জানি যে আমরা একটা প্রোডাক্টের যে সেলেবল ভ্যালু যেটা থাকে মার্কেটে, যেই প্রাইসে আমরা প্রোডাক্টটাকে আমি অ্যাজ এ কনজিউমার আমি যে প্রাইসে প্রোডাক্টটা পারচেস করতে, মানে যে প্রাইসে আমি প্রোডাক্টটা নিয়ে আসতে চাই, অর্থাৎ যেই পরিমাণ মানি ভ্যালু আমি এটার জন্য স্পেন্ড করতে চাই, সেটাই হচ্ছে আমাদের এখানে প্রাইস বলে থাকে। সো প্রাইস এবং টোটাল রেভিনিউ মিন্স টোটাল সেলস অর টোটাল আর্নিং ফ্রম ইয়োর বিজনেস। সো এখান থেকে আমরা যখন হচ্ছে গিয়ে এদের মধ্যে রিলেশনশিপ ফাইন্ড আউট করতে চাই, তখন রিলেশনশিপটা এরকম আসে যে টোটাল রেভিনিউ ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি, দ্যাট ইজ TR ইজ ইকুয়াল টু FQ। আচ্ছা, আবার বলছি, আমি যখন টোটাল রেভিনিউর সাথে প্রাইসের একটা রিলেশনশিপ দেখাতে চাই, এটা একটা ফাংশনাল রিলেশনশিপ। আমি এখানে একটা ইকুয়েশনের মাধ্যমে দেখাতে পারি। রিলেশনশিপটা হচ্ছে এরকম যে টোটাল রেভিনিউ ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি। আচ্ছা, যদি সহজ ভাষায় বলি, অবশ্যই টোটাল রেভিনিউ মানে টোটাল সেল। তো টোটাল সেলটা আমার কিসের সাথে ডিপেন্ড করবে? আমি কতটুকু আউটপুট প্রোডাকশনে যাচ্ছে সেটার উপরে। তার মানে কি টোটাল রেভিনিউ এক কোয়ান্টিটির একটা ফাংশন হবে, সেটাই তো হবে। তো সেটাই আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম যে TR ইজ ইকুয়াল টু FQ, এরকম একটা রিলেশন আসলো। এবার আসি যে TRটা কি। TR মিন্স টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ ক্যালকুলেশনের জন্য আমার ফর্মুলাটা হচ্ছে প্রাইস টাইমস কোয়ান্টিটি। টোটাল রেভিনিউ আমরা যেভাবে সাধারণত হিসেব করি, যেমন ধরেন আমার একটা ফার্ম আছে, সেই ফার্মে আমি সাপোজ আমি পেন প্রডিউসার, আমি কলম তৈরি করি আমার ফার্মটাতে। সো আমার সেই ফার্মটাতে আমি 10টা পেন তৈরি করছি, and price of per pen is 20 টাকা. So if I produces 10 pen and if the price of per pen is 20 টাকা, so 10 times 20 is equal to 200. So my total sale will be 200 টাকা। আমরা কি সেলটা এইভাবে বের করি না, যে আমি যেই মার্কেট প্রাইসে প্রোডাক্টটা সেল করছি এবং আমার টোটাল যে প্রোডাকশনটা ছিল সেটার সাথে কিন্তু মাল্টিপ্লাই করে ফেলি। মাল্টিপ্লাই করে ফেলার পরে হচ্ছে গিয়ে আমি সেখান থেকে হচ্ছে গিয়ে আমার টোটাল রেভিনিউটা কিন্তু বের করে নিয়ে আসি। এইভাবে কিন্তু আমরা সাধারণত টোটাল রেভিনিউটা বের করি। সো তাহলে তাই যদি হয়, এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে যে একটা মার্কেটের প্রাইস হচ্ছে গিয়ে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে $3.5 এবং কোয়ান্টিটিটাকে বলে দেন, তাহলে টোটাল রেভিনিউ কি হবে? টোটাল রেভিনিউটা হবে হচ্ছে গিয়ে $3.5 ইন্টু
কিউ। এখন যদি আপনাকে কোয়ান্টিটি বলে দেয় লাইক 10 ইউনিটস, 20 ইউনিটস, 30 ইউনিটস, দেন এখানে আপনি যখন সেট আপ করে দিবেন কিউ এর প্রাইসটা এখানে বসিয়ে দিবেন, তখন কিন্তু হচ্ছে গিয়ে আপনি টোটাল রেভিনিউটা ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে আমরা এখন একটা প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া থাকলে কিভাবে আমরা টোটাল রেভিনিউ ফাইন্ড আউট করা যায় সেটার আমরা একটা ম্যাথস করব, এবং সেখান থেকে কিভাবে মার্জিনাল রেভিনিউ ফাইন্ড আউট করা যায় সেটারও আমরা একটা ম্যাথস করব। বাট বিফোর ইট আগে বুঝতে হবে যে হোয়াট ইজ মার্জিনাল রেভিনিউ। তো এখানে আমি আমার মতো যেটা আমি বইয়ে যাই সবসময়, বই এবং স্লাইড মিক্স আপ করে পড়াই। তো আগে বই থেকে জেনে আসি যে হোয়াট ইজ মার্জিনাল রেভিনিউ। সো আমি যেটাকে পড়াচ্ছিলাম যে এই যে টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু ইটস দ্য টোটাল রেভিনিউ ইজ দ্য ফাংশন অফ কোয়ান্টিটি and total revenue shows the relationship between price and quantity. So এটাই আমি দেখালাম, এবং from that purposes we have find out that is total revenue is equal to প্রাইস টাইম কোয়ান্টিটিস। এবং যদি আমি সেটাকে টোটাল রেভিনিউকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে চাই, আপনাদের অত ইম্পর্টেন্ট না, বাট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিসেবেও কিন্তু সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে এক্স এক্সিস এ কোয়ান্টিটি থাকবে এবং ওয়াই এক্সিস এ হচ্ছে গিয়ে প্রাইসটা থাকবে, এবং সেখান থেকে আমরা চাইলেই হচ্ছে গিয়ে সেখান থেকে চাইলেই কিন্তু আমি টোটাল রেভিনিউ গ্রাফটা বের করতে পারবো। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে গিয়ে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউটা বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে যে আপনার পার ইউনিট যে কস্টিংটা বেড়ে যায়, অর্থাৎ আপনি পার ইউনিটের জন্য আপনার যে সেলসটা বেড়ে যায়, অর্থাৎ টোটাল রেভিনিউতে আপনার যে চেঞ্জেসটা হয় সেটাকে আমরা হচ্ছে গিয়ে মার্জিনাল রেভিনিউতে নিয়ে আসি। তো আমি এখনো জিনিসটা বোঝাতে পারলাম না। সো ইকোনমিক্সে আপনারা যখনই মার্জিনাল ওয়ার্ডটা পাবেন, মার্জিনাল ওয়ার্ডটা পাওয়া মিন্স হচ্ছে গিয়ে আপনারা মনে রাখবেন হচ্ছে গিয়ে প্রান্তিক লেভেলে একটা পরিবর্তনটাকে বোঝাচ্ছে। প্রান্তিক লেভেলে পরিবর্তনটা কি, ধরেন আমি 10টা প্রোডাক্ট তৈরি করছিলাম, 10টা প্রোডাক্ট তৈরি করতে তো আমি 10টা প্রোডাক্ট তৈরি করার জন্য আমার টোটাল সেল ছিল হচ্ছে গিয়ে 10টা প্রোডাক্ট তৈরি করছিলাম, এবং সেখান থেকে আমার টোটাল সেল হুইচ মিন্স টোটাল রেভিনিউ ছিল সাপোজ 1200 টাকা। নাও আমি হচ্ছে 10টার জায়গায় জাস্ট একটা প্রোডাকশন বাড়ালাম, অর্থাৎ 10টার জন্য আমার 1200 টাকা আমার টোটাল রেভিনিউ ছিল। জাস্ট আই ইনক্রিজ দ্য প্রোডাকশন 1 unit and my total sale has become 1250 taka. So now the total the total revenue increases by 50 টাকা। একটা প্রোডাক্ট বাড়ানোর জন্য আমার এই যে টোটাল রেভিনিউতে চেঞ্জেস আসলো কত, 50 টাকার মতো। এই যে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, একটা প্রোডাক্ট মানে আমি একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে প্রোডাকশন বাড়ালাম, এই একটা প্রোডাক্টের প্রোডাকশন বাড়ানোর জন্য ওভারঅল টোটাল রেভিনিউতে আমার যে চেঞ্জেসটা আনলো, দ্যাটস কল মার্জিনাল রেভিনিউ। আমাকে যদি ডেফিনেশন আস্ক করেন তাহলে আমি এইভাবে বলবো, দ্য চেঞ্জ ইন টোটাল কস্ট ফর চেঞ্জ ইন 1 unit of output, দ্যাটস কল মার্জিনাল রেভিনিউ। সরি, টোটাল কস্ট না, আমি আবার ভুল বলছি, মার্জিনাল রেভিনিউ যেহেতু, সো আমার এখানে আসবে হচ্ছে টোটাল রেভিনিউ। সো মার্জিনাল রেভিনিউ যখন ডেফিনেশন যাবে আমি এইভাবেই বলবো, দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। এই যে আমার 1200 থেকে 1250 হয়ে গেল, সো দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ফর এ ইউনিট চেঞ্জ টোটাল কস্ট, টোটাল আউটপুট, সেটাকে আমি বলবো হচ্ছে কি মার্জিনাল রেভিনিউ। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে না ম্যাডাম এখানে যদি মার্জিনাল রেভিনিউ না হয় মার্জিনাল কস্ট, বাবা মার্জিনাল কস্টের ডেফিনেশনে যাচ্ছে কেন, ওই যে এটাই বেশি আসলে ইউজ। শোনো মা, আমাকে চুলটা ছাড়ো, খাবার নিয়ে এসো। সো যেটা মার্জিনাল কস্টে যদি আসে, তো সেক্ষেত্রে একইভাবে আমরা বলতাম, তো এখানে টোটাল টার্মটা কি, কস্ট। সো এইভাবে বলতাম যে টোটাল কস্টে আমার 1 ইউনিট প্রোডাকশনের জন্য যে চেঞ্জেস আসবে দ্যাটস মার্জিনাল কস্ট। মার্জিনাল প্রফিট অনেক সময় আসে, দ্য প্রফিট এখানে মার্জিনালের পরে টোটাল টার্মটা কি, প্রফিট। সো আমি আউটপুটে কোনো চেঞ্জেসের কারণে আমার 1 ইউনিট চেঞ্জেস এর কারণে আমার টোটাল প্রফিটে যে চেঞ্জেসটা আসবে সেটা হবে হচ্ছে কি মার্জিনাল প্রফিট। এভাবে হচ্ছে কি আমরা সাধারণত ভ্যালু গুলো ফাইন্ড আউট করবো। সো মার্জিনাল রেভিনিউ তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে মার্জিনালের পরে টোটাল টার্মটা হচ্ছে কি রেভিনিউ।
তো টোটাল রেভিনিউ তাহলে 1200 থেকে আমার 1250 যে এই যে চেঞ্জেসটা হলো, তো টোটাল রেভিনিউতে আমার 1 ইউনিট প্রোডাকশন চেঞ্জের জন্য যেই টোটাল রেভিনিউ চেঞ্জেসটা আসবে দ্যাট উইল বি কল্ড মার্জিনাল রেভিনিউ। সো দ্যাট মার্জিনাল রেভিনিউ মিন চেঞ্জ ইন টোটাল revenue for a unit change in output, or change in total revenue for a for changes of output by 1 unit। এভাবে আপনি যদি যান তাহলেই হচ্ছে কি মার্জিনাল রেভিনিউ ডেফিনিশনে চলে আসবো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারছি যে মার্জিনাল রেভিনিউটা যখন আমরা বের করতে যাব এখানে দুইটা টার্ম আমার এখানে রিলেটেড হবে। ওয়ান ইজ change in total cost, another one is change in output। আমার টোটাল কস্টে যেমন চেঞ্জেস আসবে এখানে কিন্তু আমার আউটপুটও একটা চেঞ্জেস হবে। That's why the formula of marginal revenue is like this, that is change in total revenue divided by change in quantity. So here there is a এই যে আমি একটু বাঁকানো একটা সিম্বল দেখতে পাচ্ছি, এই সিম্বলটার নাম হচ্ছে কি সিগমা। It's a Greek letter। আমি এটাকে যদি আমার এখন একটু ড্র করতে চাই, জাস্ট ড্র করার চেষ্টা করছি, এই যে এরকম এস টাকে বাঁকায় লেখে, এভাবে হচ্ছে কি আমরা সাধারণত সিগমা এই সিম্বলটা পাই। সো এই সিম্বলটাকে আমরা বলি হচ্ছে কি সিগমা। এটার একটা অল্টারনেটিভ সিম্বল আছে যেটা আমি আমার স্লাইডে ইউজ করেছি, এরকম একটা ট্রায়াঙ্গেল সিম্বল ইউজ করি যেটাকে আমরা বলে থাকি ডেল্টা। বোথ আর সেম থিং, এটাকে আমরা বলি এই সিগমা বলি বা ডেল্টা বলি। এই সিম্বলটা দিয়ে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে কি চেঞ্জেস, অর্থাৎ পরিবর্তন। আমি একটু আগে যে বললাম যে আমার হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের একটা চেঞ্জেস আসবে, অর্থাৎ আমি 1 ইউনিট আউটপুট চেঞ্জ করলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে 1 ইউনিট আউটপুট চেঞ্জ করলাম, সেটার কারণে আমার টোটাল রেভিনিউতে একটা চেঞ্জেস আসলো, সেটাই মার্জিনাল রেভিনিউ। তাহলে এখানে দুইটা চেঞ্জেস আসলো, এই দুইটা চেঞ্জেস দেখানোর জন্য আমরা এখন এখানে ডেল্টা বলি বা সিগমা বলি এই লেটারটা ইউজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু, এই যে যেহেতু এই সিম্বলটা দেখলাম বললাম এটা, তাহলে আমি যেটাকে বলবো যে ডেল্টা টিআর divided by delta growth, that means change in total revenue divided by change in quantity। এখন প্রশ্ন হলো যে ডেল্টা যদি আসে ম্যাডাম, আমি এখানে কিভাবে এই চেঞ্জ ইন টোটাল রেভিনিউটা ফাইন্ড আউট করবো? ফর এক্সাম্পল এখন আপনার মনে হলো যে আপনি চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, অর্থাৎ এই যে আমি ট্রায়াঙ্গেল সিম্বলটা ইউজ করছি যেহেতু আমার জন্য এটা সুবিধা, ডেল টিআর, এটা থেকে আমি কিভাবে ডেল টিআর বলতে আসলে আমরা কি বুঝবো যে আমি এটা কিভাবে আসলে ক্যালকুলেশন করব? আচ্ছা, আমার যদিও লেখা পচা হচ্ছে কিন্তু কিছু করার নাই, যখন এটাকে ড্র করতে হয় এটা এরকমই হয়ে যায়। মনে রাখতে হবে যে যখনই আমার ডেল্টা সাইনটা আসবে বা সিগমা যেটাকে আমি বলছি আমি চেঞ্জেস বের করার জন্য, সবসময় আমরা নিউ মাইনাস ওল্ড এই কথাটা মনে রাখবো। অর্থাৎ যাই ঘটুক না কেন, নিউ ভ্যালুটা যাই হোক ওল্ড ভ্যালুটা যাই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, আমরা সবসময় নিউ ভ্যালুটা থেকে ওল্ড ভ্যালুটাকে মাইনাস করব, তাহলে যে কোনো চেঞ্জেস আমরা ফাইন্ড আউট করতে পারবো। সে ফর এক্সাম্পল when we try to calculate the total revenue, change in total revenue, so in that cases new revenue will be deducted from the old revenue। নতুনটা থেকে পুরনটা মাইনাস করো। কোয়ান্টিটি চেঞ্জেস যদি ফাইন্ড আউট করতে চাই, নতুন কোয়ান্টিটি থেকে পুরাতন কোয়ান্টিটিটাকে মাইনাস করব। এভাবে হচ্ছে গিয়ে আমার এই ক্যালকুলেশন গুলো হবে। In the same way, when you want to calculate the like total cost, change in total cost, আমি আবার তো ডেল্টা, আচ্ছা আমি আপাতত লিখি, হ্যাঁ, যেহেতু ডেল্টা কিউ, যেহেতু ট্রায়াঙ্গেল সিম্বলটা আনা ডিফিকাল্ট, সো ঠিক একইভাবে যদি আমি ডেল্টা কিউ, দ্যাট মিনস চেঞ্জ ইন কোয়ান্টিটি ফাইন্ড আউট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার এরকমই হবে যে নিউ কোয়ান্টিটি, কিউ মিনস হেয়ার কোয়ান্টিটি, কিউ দিয়ে আমি কোয়ান্টিটি বোঝাচ্ছি, মাইনাস আমি ওল্ড কোয়ান্টিটিটাকে কিন্তু যদি মাইনাস করি তাহলেই কিন্তু হচ্ছে কি আমি ডেল কিউ or change in quantity টা ফাইন্ড আউট করতে পারবো। ইন দ্য সেম ওয়ে আমি যখন টোটাল রেভিনিউ ফাইন্ড আউট করতে যাব, নিউ টোটাল রেভিনিউ থেকে আমি যদি ওল্ড টোটাল রেভিনিউটাকে মাইনাস করি, we will find out the change in total revenue। সো এভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এবার আমরা দেখব হচ্ছে কি কিভাবে প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া থাকবে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আপনার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট ক্যালকুলেশন। আচ্ছা, টেবিলটা কোথায় বইয়ের?
এটার আগের পেজে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন যে টেবিলটা সলভ করবো এটাও হচ্ছে কি আমাদের বইয়ে দেওয়া আছে, এই যে এই টেবিলটা, এরকম একটা টেবিল আমরা হচ্ছে কি ম্যানুয়ালি ম্যাথসটা করে দেবো যে কিভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। আচ্ছা, সো সবাইকে আমি একটু রিকোয়েস্ট করি টেবিলটা ড্র করে ফেলতে, কাজ এটা ভেরি ইজি টেবিল, মানে জাস্ট কিউ অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস এভাবে লিখে জাস্ট টেবিলটা ড্র করে ফেলি, এটা খুব বেশি টাইম কনজিউমিং না, 2 মিনিটস এর মতো বিষয়। সো আমি যদি এই ম্যাথস দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমি দুটো কিন্তু কলাম আমি অবভিয়াসলি সেখানে দিয়ে রাখবো। ফার্স্ট ওয়ান ইজ দ্য কোয়ান্টিটি এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য প্রাইস। ডিফারেন্ট কোয়ান্টিটিতে আমার যে ডিফারেন্ট প্রাইস হচ্ছে আমি সেটা অবশ্যই দিয়ে দিব, এই দুটো ইনফরমেশন দিয়ে দিব, দিয়ে আমি সেখান থেকে হয়তো ম্যাথসটা করতে দিতে পারি। সো কোয়ান্টিটিকে আমরা সবসময় একটা সিম্বল দিয়ে ডিনোট করে থাকি, দ্যাট ইজ ক্যাপিটাল কিউ। প্রাইসকে আমরা ডিনোট করে থাকি হচ্ছে গিয়ে ক্যাপিটাল পি দিয়ে। সো আমি যখনই কোয়ান্টিটি দিব, আমি মেনশন করি বা না করে আপনারা সেখানে ক্যাপিটাল কিউ বসায় নেবেন। সো বুঝতে পারবেন যে এটা হচ্ছে কোয়ান্টিটিটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল কিউ দিয়ে বসাচ্ছি, আর প্রাইসটাকে যখন আমি দিব তখন হচ্ছে কি সেখানে ক্যাপিটাল পি বসায় রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দুটো সিম্বল হচ্ছে গিয়ে কিউ অ্যান্ড পি। সো যদি কোয়ান্টিটি এবং প্রাইস দেওয়া থাকে দেন এটা আমাদের জন্য খুবই ইজি, দ্যাট ইজ টোটাল রেভিনিউ ফাইন্ড আউট করা। টোটাল রেভিনিউ ফাইন্ড আউট করার ফর্মুলা অলরেডি শিখেছি, হুইচ ইজ প্রাইস টাইমস কোয়ান্টিটি। সো সেখান থেকে আমরা টোটাল রেভিনিউ ফাইন্ড আউট করতে পারবো। আর মার্জিনাল রেভিনিউটা এখন শিখলাম, মার্জিনাল রেভিনিউ মিন্স চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ফর এ ইউনিট চেঞ্জ ইন কোয়ান্টিটি। So that the formula will be like this: MR is equal to change in total revenue divided by change in quantity. Here I use the triangle symbol which is delta. বইয়ে যেটা সিগমা ইউজ করেছে তা বলেছে যে দুটো একই, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, একই জিনিস বোঝায়, চেঞ্জ বোঝায়। আমি সাজেস্ট করবো এই ট্রায়াঙ্গেল সিম্বলটা ইউজ করতে, কারণ এই যে বললাম সিগমাটাই যে আমি অনলাইনে দেখাচ্ছি যে সিগমাটা ভালোভাবে ড্র করাটা ডিফিকাল্ট, সো এরকম ট্রায়াঙ্গেল সিম্বলটা ইউজ করলেই হবে। সো তাহলে এমআর মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। আমরা এই ফর্মুলা থেকে যাব। সো কোয়ান্টিটি হিসেবে আমরা যে 0 থেকে স্টার্ট করেছি, 0 1 2 3 4 5 6, আমি এখানে 0 থেকে স্টার্ট করছি, আমি 0 থেকে নাও স্টার্ট করতে পারি, এটা আমি 100 থেকেও স্টার্ট করি, ইটস আপ টু দ্য এক্সামিনার। তো এভাবে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে এবং এই ওয়াইজ প্রাইস দেওয়া আছে। এখন এখানে যেটা হয়েছে যে when the quantity increases the price falls here, প্রাইসটা ফল করেছে। এখন আমি এমনও দিতে পারি যে কোয়ান্টিটি ইনক্রিজ করছে, প্রাইসও ইনক্রিজ করছে, এটা এরকম রিলেশনশিপ নাই যে কোয়ান্টিটি বাড়লে প্রাইস ফল করবে, এরকম কোনো কথা নেই। প্রাইস এন্ড কোয়ান্টিটির মধ্যে তেমন কোনো রিলেশনশিপ নাই, মানে তাদের মধ্যে এক্সপ্রেস করে কোনো রিলেশনশিপ আসলে আমরা এখানে ফাইন্ড আউট করতে পারি না, সেটা আসবে না, অর্থাৎ এরকম কিছু হবে না। তো এটা আমি একটু বলে দিলাম আপনাদেরকে যে এরকম কিছু হবে না। তো সেই কারণে আবার এটা দেখে কখনো অ্যাজাম্পশন করে নিয়ে না যে ফর হায়ার কোয়ান্টিটি দ্য প্রাইস উইল বি লো, এরকম কোনো কিন্তু কথা নাই। সো আমার এখানে তাহলে ডিফারেন্ট কোয়ান্টিটিস দেওয়া আছে, তার সাথে ডিফারেন্ট প্রাইসেসও দেওয়া আছে। সো ফার্স্টে আমরা টোটাল রেভিনিউটা ক্যালকুলেশনে যাই। সো এটা ভেরি ইজি, আমরা দেখলাম যে রেভিনিউ ক্যালকুলেশনের টিআর, আচ্ছা ইনিশিয়াল থেকে আমরা টিআর পেলাম। সো টিআর ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে আসলাম যে দেখেন 0 ইউনিটের জন্য আমার একটা প্রাইস দেওয়া ছিল $24। সো দেখেন প্রথমে কিন্তু টিআর আসলো হচ্ছে কি 0, কারণ আমরা জানি 0 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই করলে অ্যানসার 0 আসে। দেন ফার্স্ট ইউনিটের জন্য 22.50 is equal into times 1, আমরা সেখান থেকে টোটাল রেভিনিউ পেলাম। এভাবে আমরা হচ্ছে 10 ইউনিটস প্রোডাক্টের জন্য যদি আমি টোটাল রেভিনিউ ক্যালকুলেশনে যাচ্ছিলাম, সেখানে আমরা দেখলাম হচ্ছে কি যে এখানে প্রাইস ছিল হচ্ছে $9 and quantity ছিল হচ্ছে কি 10 units of product. So 10 times 9 is equal to 90, এভাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, অনেক হ্যান্ড রেজ করছেন, বলেন অনেক। তার মানে টোটাল রেভিনিউ প্লাস টোটাল কোয়ান্টিটির মধ্যে যে চেঞ্জটা আসে, এই চেঞ্জটার কারণে যে প্রাইসটা লো বা হাই হলো, এটাই হচ্ছে রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, তাই তো? প্রাইস তো না, রেভিনিউটা হাই বা লো হলো সেটাই মার্জিনাল রেভিনিউ। মানে রেভিনিউটা আর একটু বাংলায় বলি, রেভিনিউর বাংলা কি? রাজস্ব, মানে আপনার যে আয়, আপনার আয়ের যে পরিবর্তন হলো, টোটাল আয় যেটা, আয়ের যে একটা পরিবর্তন হলো সেটাই হচ্ছে মার্জিনাল রেভিনিউ। প্রান্তিক মার্জিনালে বাংলা হচ্ছে যে প্রান্তিক, মনে হয় প্রান্তিক পরিবর্তন, এরকম একটা কথা বলে, ঠিক আছে ওটা।
সো তাহলে এইভাবে আমরা টোটাল রেভিনিউটা ক্যালকুলেশন করতে পারবো, ভেরি ইজি, প্রাইস কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিলে সেভাবে আসবো। এবার আসি মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশন, এটা অবশ্যই আমি হাতে কলমেই করে দেখাবো। প্রথমে আসি, কখনোই 0 ইউনিটের জন্য মার্জিনাল রেভিনিউ আসবে না। আপনি বলবেন কেন আসবে না, সেটা রিজনটাই দেখাচ্ছি। দেখেন, অলরেডি আমরা জানি যে আমরা যখন হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ ক্যালকুলেশন করছি, তখন হচ্ছে গিয়ে মানে সরি, মার্জিনাল রেভিনিউ যখন আমরা ক্যালকুলেশন করছি, তখন আমার ফর্মুলাটাতে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, চেঞ্জ ইন কোয়ান্টিটি দুটোর একটা বিষয় চলে আসে, অর্থাৎ নিউ মাইনাস ওল্ড, এরকম একটা বিষয় চলে আসবে। তো 0 ইউনিট নিয়ে যখন আমরা কাজ করবো, দেখেন তো 0 ইউনিটের এগেনস্টে কি কোনো ওল্ড ভ্যালু আছে? নাই কিন্তু। তো যেহেতু ওল্ড ভ্যালু নাই, তো সেক্ষেত্রে আপনি আসলে এখানে যে নিউ টোটাল কস্ট, টোটাল রেভিনিউ আসলো, সেটা থেকে আপনি মাইনাস করবেন কি? অর্থাৎ এখানে কিন্তু একটা ইনভ্যালিড ইনফরমেশন চলে আসে। এই কারণে যদি কোনো ক্ষেত্রে আমি 0 ইউনিট দেই বা ফার্স্ট ইউনিটটার জন্য, মনে রাখবেন যে এই ক্ষেত্রে আমরা কখনোই মার্জিনাল রেভিনিউটা পাবো না, কজ এটা তো ইনিশিয়াল স্টেজে আমার কোনো মার্জিনাল রেভিনিউ আসবে না। এর পরের স্টেজ গুলো থেকে, অর্থাৎ পরের ইউনিটটা থেকে আসা শুরু করবো। সো আমি প্রথমেই ক্যালকুলেশন করবো যে ফার্স্ট ইউনিটের জন্য আমার মার্জিনাল রেভিনিউটা কি হবে। সো ফার্স্ট ইউনিটের জন্য মার্জিনাল রেভিনিউটা ক্যালকুলেশনের জন্য প্রথমে আমার ডেল্টা টি আর বের করতে হবে। সো যেহেতু আমার ডেল্টা সাইনটা লেখার কোনো উপায় নেই, আমি জাস্ট এখানে চেঞ্জ লিখছি তাতে, যাতে আপনারা বুঝতে পারেন। চেঞ্জ ইন টোটাল রেভিনিউ এটা বের করতে হবে। চেঞ্জ ইন টোটাল রেভিনিউ মিন্স কি? আবারও ভেঙে লিখি, তো চেঞ্জ ইন টোটাল রেভিনিউ বের করার জন্য আমার কি করতে হবে? নিউ টোটাল রেভিনিউ থেকে ওল্ড টোটাল রেভিনিউটা মাইনাস করব। এটাই তো আমি বললাম যে নিউটা থেকে ওল্ডটা মাইনাস করতে হয়। এটাই হচ্ছে কি চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, আমরা এখান থেকে পাবো। সো 1 ইউনিট প্রোডাক্টের জন্য নতুন রেভিনিউটা কি? এটা না, এই যে 22.50। সো আসলে আমরা আমরা যেখানে হচ্ছে গিয়ে আপনার ইয়াটা পাবো, সেটা হচ্ছে যে আমরা যখনই ক্যালকুলেশন করব, নিউ রেভিনিউ বলতে বুঝবো হচ্ছে গিয়ে যে কোয়ান্টিটি প্রোডাক্টটা নিচ্ছি, সেই কোয়ান্টিটি যে রেভিনিউটা হবে, দ্যাট উইল বি দ্য নিউ রেভিনিউ। সো হিয়ার দ্য নিউ রেভিনিউ ইজ $22.50 and the old one will be the previous, একদম এক্স্যাক্টলি আগের যে অংশটা হবে, সেটা হবে হচ্ছে কি প্রিভিয়াস রেভিনিউ, মানে ওল্ড রেভিনিউ। সো এখানে ওল্ড রেভিনিউটা ছিল হচ্ছে কি $0। সো আমি এটা থেকে 0 মাইনাস করলাম। সো আমি অ্যান্সার কিন্তু বুঝতেই পারছি, এখানে 22.5 আমার এখানে হচ্ছে গিয়ে অ্যান্সার চলে আসবে। এরপরে আসি, একইভাবে হচ্ছে গিয়ে আমি যখন হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, চেঞ্জ ইন কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে যাব, আমি একটু টেবিলটাকে বড় করি। একইভাবে আমি যখন চেঞ্জ ইন কোয়ান্টিটি বের করতে যাব, যেটাকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে বের করে নেব, চেঞ্জ ইন কোয়ান্টিটি বের করতে যাব, সেম থিং, আমার নিউ রেভিনিউ থেকে, সরি, নিউ কোয়ান্টিটি থেকে আমি হচ্ছে গিয়ে আমার ওল্ড কোয়ান্টিটিটাকে মাইনাস করব। এটাই হচ্ছে আমার এখানে ফর্মুলা, এখানে আমার আসার কথা। তো আমরা এখানে বুঝতেই পারছি, তাহলে একইভাবে আমরা যেই কোয়ান্টিটির জন্য টোটাল রেভিনিউ বলবো, সেই কোয়ান্টিটিটা থেকে এক্স্যাক্টলি আগের যে কোয়ান্টিটিটা আছে সেটা মাইনাস করতে চান। এখানে আমার এখন নিউ কোয়ান্টিটি হচ্ছে 1, এটা থেকে আমি 0 মাইনাস করবো, সেটার অ্যান্সার কিন্তু 1ই আসবে। 1 থেকে কোনো 0 মাইনাস করলে, অর্থাৎ কোনো কিছু থেকে 0 প্লাস বা মাইনাস করলে সেক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হয় না, বাট মাল্টিপ্লাই করলে ওটা ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে ফর ফার্স্ট ইউনিট অফ প্রোডাক্ট হোয়াট উইল বি দ্য মার্জিনাল রেভিনিউ? তো আমরা বুঝতেই পারলাম এমআর হবে হচ্ছে কি চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই এই যে ফর্মুলা চেঞ্জ ইন কোয়ান্টিটি। সো হিয়ার দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ইজ 22.50 divided by 1. So the answer is 22.50, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি বললেন যে ম্যাডাম এখানে তো হচ্ছে এটা ইজি ভ্যালু ছিল, এই জন্য মানে 1-2 ভ্যালু ছিল, এটা বের করা ইজি হচ্ছে, একটু আমরা একটু বড় ভ্যালুতে যাই। সো আমি এটার জন্য হচ্ছে এই 5 ইউনিটসটা নিয়ে কাজ করছি। সো নেক্সট 5 ইউনিটস এর জন্য আমরা হচ্ছে এমআর বের করার চেষ্টা করব। সো একইভাবে 5 ইউনিটস এর জন্য আগে টোটাল রেভিনিউ কিভাবে বের করতে পারবো? প্রাইস টাইমস কোয়ান্টিটি। সো হিয়ার দ্য প্রাইস ইজ 16.50, it will be multiplied by the $5, it will be multiplied by the 5 units of product. So 16.50
0.5 কে আমি যখন 5 দিয়ে মাল্টিপ্লাই করছি এটা আসছে হচ্ছে 82.50 এটা আসলো। এবার আসি মার্জিনাল রেভিনিউটা বের করতে। এটার জন্য আমার প্রথমে বের করে নিতে হবে হচ্ছে কি টোটাল রেভিনিউ, দ্যাট মিনস চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। ওটা আমি লিখলাম না, সেটা তো লেখার জায়গায় আছে। সো একইভাবে ওটার জন্য যখন চেঞ্জ ইন টোটাল রেভিনিউ বের করব, তাহলে আমার এখানে নতুন রেভিনিউটা কি 82.50 এটা আসলো। এটা থেকে এক্স্যাক্টলি আগের রেভিনিউটা আমাকে মাইনাস করতে, ওই যে বলছিলাম যে আগের কলাম, আগের যেটা, সো 5 কোয়ান্টিটির আগের কোয়ান্টিটি কি ছিল, 4 কোয়ান্টিটি, সেটা টোটাল রেভিনিউ ছিল হচ্ছে গিয়ে 72। সো আমি সেটা মাইনাস করলাম এবং দুটোকে মাইনাস 82 থেকে 72 মাইনাস করলে এখানে আসার কথা হচ্ছে কি 10.50। সো 10.50 ইজ দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। ঠিক একইভাবে চেঞ্জ ইন কোয়ান্টিটির জন্য আমি এটা কত ইউনিটের প্রোডাক্ট নিলাম, নিউ কোয়ান্টিটি এখানে হচ্ছে আমার 5 and ওল্ড কোয়ান্টিটি হচ্ছে এখানে আমার 4। সো দুটো চেঞ্জেস হচ্ছে 1। সো তাহলে মার্জিনাল রেভিনিউ কি হবে 10.50 divided by 1। সো the answer is 10.50. Marginal revenue is 10.50. That's it. সো মার্জিনাল রেভিনিউটা আমরা এভাবে বের করতে পারবো, অর্থাৎ চেঞ্জ ইন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে চেঞ্জ ইন টোটাল রেভিনিউটাকে বের করে নিতে হবে এবং চেঞ্জ ইন কোয়ান্টিটিটাকে আমার এখানে বসাতে হবে। আচ্ছা, এখানে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার এখানে আউটপুট চেঞ্জেসটা হচ্ছে কি 1 ইউনিট করে। আমরা এখানে 10 ইউনিটস করে অনেক ক্ষেত্রে চেঞ্জেস দেখায়, 100 ইউনিটস করে দেখাতে, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে যে ইকুয়াল হবে চেঞ্জেসটা, যে লাইক আমি যদি 5 করে বাড়াতে থাকি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কোয়ান্টিটিটা 5 ইউনিটস করেই বাড়তে থাকবে, এইভাবে আসবে। এবং শেষের দিকে দেখবেন যে মার্জিনাল রেভিনিউটা নেগেটিভ ভ্যালুতে আসছে। আমরা নেগেটিভ ভ্যালুও পেতে পারি, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। নেগেটিভ ভ্যালু আসতে পারে, ডেসিমালে আসতে পারে, ফ্র্যাকশনে আসতে পারে, আমরা সবভাবেই কিন্তু এখানে আমার ভ্যালুটা হতে পারে। এবং মার্জিনাল রেভিনিউ নেগেটিভ আসা মানে হচ্ছে গিয়ে যে আপনার প্রফিট হচ্ছে না, মানে সেলস যে কমে যাচ্ছে এরকম কিন্তু না। যেমন দেখেন, আমি যখন নেগেটিভ $4.5 পেয়ে গেলাম মার্জিনাল রেভিনিউ ফর 7 ইউনিটস অফ প্রোডাক্ট, দেখেন সেলস কিন্তু আমার কমে নাই, এবং সেলস ইন দ্য সেন্স $94, এটা কিন্তু ভালো, আগের থেকে 90 থেকে $94 টোটাল সেলস, মানে টোটাল রেভিনিউটা কিন্তু এসেছে। বা পরে দেখেন 94 থেকে কিন্তু $96, সেখানেও কিন্তু টোটাল রেভিনিউটা বেড়েছে। অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটবে না যে যেখানে আপনি দেখতে পাবেন যে এটার জন্য আপনার আসলে টোটাল সেলটাও কমে যাচ্ছে, মার্জিনাল রেভিনিউটা নেগেটিভ আসার কারণে। আমরা দেখতে পাচ্ছি টোটাল সেলটা বাড়ছে কিন্তু কোনো একটা কারণে মার্জিনাল রেভিনিউটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এটাই তো আমরা ফাইন্ড আউট করছি মার্জিনাল রেভিনিউ কেন নেগেটিভ হবে বা আদার্স ফ্যাক্টর গুলো। ওকে, তো এই ম্যাথসটা যদি আমি দিই, আই হোপ আপনারা এটা করতে পারবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে we were trying to find out the relationship between the revenue and price. আমরা ওইটাতেই আছি। তো আমরা প্রথমে দেখলাম হচ্ছে গিয়ে যে প্রাইসটা তো পেলাম, যে মার্কেট সেলেবল প্রাইস, আমরা একটা প্রোডাক্ট পারচেজ করতে চাইলে সেটার এগেইনস্টে যে প্রাইসটা আমরা চাই দিতে চাই সেটা হচ্ছে গিয়ে আমার প্রাইস। অ্যান্ড দেন রেভিনিউটা পেলাম হচ্ছে কি টোটাল আর্নিং ফ্রম ইয়োর প্রোডাকশন প্রসেস। দেন আমরা ফাইন্ড আউট করলাম যে টোটাল রেভিনিউ ইজ আ ফাংশন অফ কোয়ান্টিটি। সো নাও এটা হচ্ছে মেমোরাইজিং থিং। ডিমান্ড ফাংশন যেটা আমরা বলি সব সময়, ডিমান্ড এন্ড সাপ্লাই, এই ফাংশন যেটাকে আমরা বলি, যে ডিমান্ড ফাংশনটাকে আমরা এইভাবে পাই, দ্যাট ইজ প্রাইস ইজ ইকুয়াল টু এ প্লাস বি কিউ। এখানে এ হচ্ছে গিয়ে আচ্ছা এটা বোঝা দরকার নেই, জাস্ট বুঝেন যে এখানে পিটা তো প্রাইস বুঝতেই পারছেন, কিউটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, এটা বুঝতে পারছি। আর এ এন্ড বি হচ্ছে দুটো ইন্টারসেপ্ট, আমার এটার কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আমি যদি কখনো ডিমান্ড ফাংশন নিয়ে কাজ করি তখন দেখা যাবে যে এ বি এই দুটোর ভ্যালু আপনাকে দিয়ে দিবে। সো যদি আমি জি অনেক বলেন, ও অনেক আগে হ্যান্ড রেজ করেছিলেন, ওটাই এখনো আছে। সো এভাবে আমি যদি ডিফারেন্ট প্রাইস নিই সেখানে কিন্তু ডিফারেন্ট প্রাইস, যেমন এখানে $21 বা $18, এটার জন্য আমার এই ডিমান্ড ফাংশন গুলো দেখতে কেমন হয়েছে সেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে এটা দিয়েছে কেন, যাতে হচ্ছে গিয়ে আমরা ইজিলি এ এবং বি এর ভ্যালুটা বের করে নিতে পারি। যেমন আমার যদি কিউ এর প্রাইসটা দিয়ে দেওয়া থাকে
এবং কোয়ান্টিটিটা দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে কিন্তু প্রাইস এবং কোয়ান্টিটি বসিয়ে এখান থেকে আমরা এ এবং বির ভ্যালুটা বের করে নিতে পারি। কিভাবে বের করেছি, জাস্ট হচ্ছে গিয়ে আমরা যে জিওমেট্রিতে আমরা যে এই সিস্টেমটার নাম বলা হচ্ছে ট্রান্সফরমেশন। এই সিস্টেমটা ইউজ করে হচ্ছে কি আমরা ভ্যালুটা বসিয়েছি। এই ক্ষেত্রে দুটো ইকুয়েশন ডিরাইভ হয় এবং সেই ইকুয়েশন গুলো থেকে প্লাস মাইনাস করলেই আমরা হচ্ছে কি কনস্ট্যান্ট যেগুলো থাকে সেগুলোর ভ্যালুটা বের করা আমাদের জন্য ইজি হয়ে যায়। সো সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি। আচ্ছা, আমাদের টাইমিং আসলে চলে আসছে। সো আমি আসলে এখান থেকে আর এখন 9:20 বেজে গেছে। তো আপনাদের আসলে গুগল ক্লাসরুমে চলে যাওয়াটা বেটার হবে, কারণ ওখানে হচ্ছে প্রি অ্যাসাইন যেহেতু আপনাদের অলরেডি কোশ্চেন পেয়ে যাওয়ার কথা। জাস্ট গুগল ক্লাসরুমে যে এটা রিফ্রেশ করেন গুগল ক্লাসরুমটা, তাহলেই দেখবেন যে আপনারা কোশ্চেন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি ম্যাডাম এখন এটার কি জন্য আমরা লিভ দিব ফার্স্টে জুম জয়েন থেকে? হতে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখেন হচ্ছে গিয়ে জাস্ট ম্যাম পাওয়া গেছে ম্যাম। রিফ্রেশ করেন, দুইটা সেটই শিডিউল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি হয়েছে। আমি নিজেই রিফ্রেশ করলাম, আমি নিজেই দেখতে পাচ্ছি। জি ম্যাম, পেয়েছি। সো আমি পাচ্ছি না তো। গুগল ক্লাসরুমে জয়েন করেন, করে এটাকে রিফ্রেশ করেন একবার, করলেই পাবেন। আচ্ছা, আমি এখন হচ্ছে কি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি মিটিংটা হচ্ছে গিয়ে এন্ড করে দিব, অর্থাৎ আপনি জাস্ট এক্সাম দিবেন আর তখন জুমে জয়েন করে থাকতে হবে না। যদি কোনো কোশ্চেন আপনারা কোশ্চেনটা দেখতে থাকেন, আমি অ্যাটেন্ডেন্স নিতে নিতে এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আমি এটা সলভ করে দিব। আদারওয়াইজ আর যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে তখন একটু মেসেঞ্জার গ্রুপে লিখবেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে আমি ওখানে ইনস্ট্যান্ট তখন সলভ করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিই। প্রথমে হচ্ছে গিয়ে আমি নিব পার্মানেন্ট ক্যাম্পাস, সিটি ক্যাম্পাসের। Please respond to your attendance. ASM Shariful Alam. Yes, ma'am. Present, ma'am. Okay. Marisha Khan. Present, ma'am. Eva Sultana. Present, ma'am. Muhammad Khadimul Islam. Muhammad Khadimul Islam. Muhammad Shah Alam. Present, ma'am. Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। SM ম্যাম Al খাদিমুল ইসলাম। খাদিমুল ইসলাম, আচ্ছা। জি ম্যাম। প্রেজেন্ট ম্যাম। SM Al Zubair. Okay. Muhammad Ashikul Islam Shamim. Yes ma'am. Shahara Akhtar. Yes, ma'am. Okay. Qazi Zebun Nesa. Yes, ma'am. Qazi Zebun Nesa. Assalamu alaikum, ma'am. Walaikum assalam. তো শোনা যাচ্ছে না ম্যাডাম। না, পার্মানেন্ট ক্যাম্পাসে আমি ওটা ফাইলটা ওপেন করছি। আমি হচ্ছে এখনো আমাদের যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে আমরা কি না করব?
হ্যাঁ, যাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলেছি, যদি কোশ্চেন দেখে মনে হয় যে আপনার কোনো কোশ্চেন নাই, আপনি লিভ করতে ম্যাম পারেন। আর কোশ্চেন তো মানে জাস্ট এটা মানে ওই যে হাতে লিখে এরপরে যে ছবি আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ওকে তারপর ম্যাম, আমি ওকে তাহলে ওকে অ্যান্সারটা ম্যাম, দিই, শিওর শিওর অ্যান্সারটা দিই। শিওর ম্যাম, ততক্ষণ শিওর নাহলে একটু মিটিং এ থাকেন। আমি পিসিটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন করছিলাম। ওকে ম্যাম। ওকে, সো আমি এখন পার্মানেন্ট ক্যাম্পাসে অ্যাটেন্ডেন্সটা কল করছি। মোহাম্মদ ইমরান হোসেন। ম্যাডাম ইমরানের ওই হেডফোনে একটু প্রবলেম, তো কথা শোনা যায় না, ওই লাইনে আছে। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা ঠিক দিয়ে আছে। দেন। লাকি আক্তার। লাকি আক্তার আছেন? জি ম্যাম ওকে। আছি। আনামুল হক আছেন? ইয়েস ম্যাম। ওকে। সজীব চন্দ্র দাস। ইয়েস ম্যাম। ওকে। মোহাম্মদ আরিফ। প্রেজেন্ট ম্যাডাম। ওকে। মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া। ইয়েস ম্যাম। বিশ্বজিৎ কুমার দত্ত। ইয়েস ম্যাম। উত্তম সরকার। উত্তম সরকার আছেন? ওকে। শহীদুল ইসলাম। ইয়েস ম্যাডাম। মোহাম্মদ মোহসিন মিয়া। মোহাম্মদ আসাদুজ্জামান। ম্যাম আসাদুজ্জামান, ওর তো নেট আজকে কারেন্ট নাই ওদের ওখানে, সেই জন্য ওকে জয়েন করতে ওকে। পারেনি। উনি জয়েন করতে পারেনি কিন্তু এক্সাম দিচ্ছে, এই তো? এক্সাম দিবে কিনা আমাকে কিছু বলে নাই, আমি ওকে জানায়নি। ফোন দিব একটু। আচ্ছা ঠিক আছে। জুয়েল রানা। ইয়েস ম্যাম। ওকে। আফরুজা আক্তার। ইয়েস ম্যাম। মোহাম্মদ মুহতাসিম ভুইয়া। মোহাম্মদ মুহতাসিম ভুইয়া। ওকে, অ্যাবসেন্ট। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইয়েস ম্যাম। শুভ চন্দ্র সাহা। মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল ফেরদৌস। মোহাম্মদ সিয়াম মোল্লা। মোহাম্মদ সিয়াম মোল্লা নাই। মোহাম্মদ শাকিকুর রহমান, ওনাকে তো পেয়েছি। জি ম্যাম। মোহাম্মদ আবিদুল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। ওকে। মোহাম্মদ অনিক ম্যাম মিয়া। সিয়াম জি ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম সিয়াম মুতাসিম পেয়েছি। ভাইয়া ম্যাম সিয়াম মোল্লা আছে। মুহতাসিম ভুইয়াও আছেন। ম্যাম অনেক জি। মিয়া। আচ্ছা ঠিক আছে। অনিক মিয়া দিয়েছি। জান্নাতুল ফেরদৌস আছেন? ওকে ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে, কোশ্চেন তো পেয়ে গেছেন। কোশ্চেন থেকে যদি কোনো কোয়ারিজ থাকে তো ওটা তো আমি বলেই দিলাম। 20 মার্কস এর কোশ্চেন দেখতে পাবেন ওখানে। দেখেন ইনস্ট্রাকশন আমি বলে দিয়েছি। 20 মার্কসটাকে আমি হচ্ছে গিয়ে 10 এ কনভার্ট করে নিব। সিয়াম, আপনার কথা আমি বুঝতে পারছি না, বেটার আপনি একটু চ্যাটে লেখেন। জি সিয়াম বলেন। ম্যাম এটা কি হ্যান্ড রাইটিং হবে নাকি টাইপ করে লিখবো? আচ্ছা, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি হ্যান্ড রিটেনও দিতে পারেন, আপনি ওয়ার্ড ফাইলেও দিতে পারেন। এখানে আমার কোনো রেস্ট্রিকশন নাই, যেভাবে খুশি দেন। কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম যদি থাকে, সেটা যাতে ম্যাথমেটিক্যাল টার্মটা প্রপারলি সলভ হয়ে থাকে, অর্থাৎ যে ফর্মুলা গুলো লেখার বিষয় আছে ওগুলো যাতে ঠিক মতো হয়। যেখানে এক্সাম্পল দিতে বলেছে সেখানে এক্সাম্পল দিতে হবে। একটা আছে হচ্ছে আর্গুমেন্টারি কোশ্চেন। আর্গুমেন্টারি কোশ্চেনের সময় আমি বলেছিলাম যেটা পুরোটাই কনসেপচুয়াল হবে, নিজের কনসেপ্টটা লিখবেন, যে আপনি বলতে পারেন। সাপোজ আমি ধরেন একটা কোশ্চেন দিয়েছি যে কোনটা দিচ্ছি, ধরেন আমি বললাম যে পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ অর পিপল ফেসেস ট্রেড অফ। সো আপনি কি বুঝেন ওই প্রিন্সিপালটা দিয়ে, যে হোয়াট ইজ পিপল ফেসেস ট্রেড অফ। আপনি আপনার রিয়েল লাইফ থেকেও এক্সাম্পল দিতে পারেন যে আমার জন্য ট্রেড অফ এই জিনিস, বা আমি আমার ফ্যামিলির জন্য ট্রেড অফ এইভাবে আসছে, বা বাংলাদেশের জন্য ট্রেড অফ এইভাবে আসছে। সেভাবে আনসারটা আসবে। অর্থাৎ আই আস্ক ফর ইওর কনসেপ্ট, নট ফ্রম দ্য মেমোরাইজেশন পার্ট। এটাই বলতে চাচ্ছি। এবং কোনো ক্ষেত্রে আমি মেনশন করেছি যে উইথ রিয়েল লাইফ এক্সাম্পল, মানে আপনার লাইফে আপনি দেখেছেন এরকম একটা এক্সাম্পল থেকে আপনি আসবেন। এবং এটাই কিন্তু টুইস্ট পার্ট, যে এখানে আমার রিয়েল লাইফ এক্সাম্পল যা হবে এটা কিন্তু আপনারটা সেম হওয়ার কথা না। সো এখানে যদি আমি কারো সিমিলারিটিস পাই, which means আমি ধরে নেব যে আপনারা কপি পেস্ট। আচ্ছা ম্যাম, দুইটার একটা প্রশ্নই তো উত্তর দিতে হবে না? জি জি অবশ্যই বলেন। কোশ্চেন কি দুইটা দিতে হবে? দুটোর জি না, দুটোই একটা। অ্যানসার করতে হবে, এখানে কোনো ইয়া নেই, দুটোর অ্যানসারই করতে হবে। ম্যাম দুটোই এখানে তো answer। দুটোতে 15 মার্কস আসে, 20 মার্কস তো হয় না। দুটো 15 না, দুটো মিলাই হচ্ছে গিয়ে 20 হওয়ার কথা। আমি কি মার্কিং ম্যাম এ
একটু প্রবলেম ম্যাম করেছে? মুতাসিম বই আসছে, ওর প্রেজেন্টটা হয় নাই। ওখানে মুতাসিম কিন্তু ভাই আছে। মুতাসিম আপনাকে ম্যাম ভাইয়া ডাকছিল। দিয়েছি, 20 marks প্রেজেন্টে আছে। দিয়েছি। মুতাসিম দিছি ভাই ফারুক ম্যাম। ভাই। ও আচ্ছা আচ্ছা। 20 মার্কসই তো হওয়ার কথা। প্রথম জি জি যে ম্যাম, 20 marks। 15 মার্ক আসে টোটাল। না 15 ম্যাম ঠিক কিভাবে? আছে, এক নঙ্গে তো 10 খেয়াল করি নাই, 2 + 3 + 5। আচ্ছা, আমি হচ্ছে কি এক নাম্বারটা স্প্লিট করিনি। এইটা যেমন সেকেন্ড নাম্বার কোশ্চেনটা স্প্লিট করে দিয়েছি, এক নাম্বারটা করিনি। এক নাম্বারেও হচ্ছে 10 মার্কস, সেকেন্ড নাম্বারেও 10 মার্কস। এক নাম্বারে ফার্স্ট যে টাইপ পোর্শনটা সেটার জন্য আপনি 2 মার্কস পাবেন, সেকেন্ড পোর্শনের জন্য 3 মার্কস, ম্যাথসটার জন্য 5 মার্কস। এবং এই ম্যাথস কিন্তু সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথস, কারোর সাথে ম্যাক্সিমাম কেসে ভ্যালুগুলো সেম না। আচ্ছা, আর একইভাবে সেকেন্ড নাম্বারেও 3টা পার্ট আছে, 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস এভাবে। এবং দুটোই অ্যান্সার করতে হবে, এখানে কোনো চয়েস নাই। ম্যাম আবারও ম্যাথটা বলছি একটু কোনো চয়েস নাই, এখানে কোনো চয়েস নাই, আপনারা যা ম্যাথস আছে সব দিতে হবে। হ্যাঁ, ম্যাথসটা কি করতে হবে স্যার? ম্যাথটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। এটার কি অল্টারনেটিভ কিছু করা যায় ম্যাম? না, এটার অল্টারনেটিভ কিছু করা যাবে না। ম্যাথসটা আমি ক্লাসে করিয়েছিলাম, সেই ম্যাথসটাই। এই ম্যাথসটা নিয়ে ইভেন আজকের ক্লাসেও কথা বলেছি কিছুক্ষণ, ওই ম্যাথসটা দিয়েছে। 5 মার্ক ম্যাম এটাতে। চেষ্টা করতে হবে, এটাই তো হচ্ছে কি এক্সাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আই হোপ আপনাদের আর তেমন কোনো প্রবলেম নাই। তো আমি তাহলে মিটিংটা এন্ড করছি মানে হচ্ছে আমি মেসেঞ্জার গ্রুপে আছি। যদি তারপরও মনে করেন যে কোনো প্রবলেম আছে, আমার দুইটা অনেকের নেটে প্রবলেম, এই কারণে আমি আসলে সাধারণত ক্লাস টেস্টের সময় মিটিংটা শেষ করে দিই। তো যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেসেঞ্জার গ্রুপে আস্ক করবেন। আসসালামু আলাইকুম ম্যাম হুম হুম হুম। ম্যাম কোশ্চেন তো লেখা লাগবে না, না ডাইরেক্ট না উত্তর না না লিখবো? না না না, কোশ্চেন লিখতে হবে না, জাস্ট অ্যান্সার। আচ্ছা ম্যাম। আর অবশ্যই অ্যান্সার স্ক্রিপ্টের উপরে নেম, আইডি, কোর্স কোড এন্ড ডেট। জি ফারুক বলেন। ম্যাম আমি খাদিমুল ইসলাম, আমি আই মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই দিয়েছি মেবি। আমি আপনার ও আচ্ছা খাদিমুল, তাহলে আমি তো নিজেও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইনি, আমাকে কেউ অ্যাড করে নিয়েছেন। আমি একটু রিকোয়েস্ট করব আপনাকে, তাহলে কাউকে বলেন একটু অ্যাড করে নিতে। এখন কি অ্যাডমিন আছে আমি তো তা জানি না। আচ্ছা, কেউ একটু জি খাদিমুলের ফেসবুকে যদি কেউ থাকেন একটু কাইন্ডলি উনাকে আমাদের সাজামুল ভাই, মেসেঞ্জার গ্রুপ আমি অ্যাড এডমিন করে আছি, নেন। আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা একটু অ্যাড আচ্ছা করে একটু দেন, সাথে ঠিক দেখে আছে? নিই। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, তাহলে আমি মিটিংটা এন্ড করলাম। গুগল ক্লাসরুমের যদি কেউ থেকে কোডটা থাকে দরকার। আমি অ্যাড হ্যালো ওনার সাথে ম্যাম। তাকে অ্যাড করে দেন। আচ্ছা, গুগল ক্লাসরুমে আমি দেখেছিলাম সিআর হচ্ছেন গিয়ে মেসেঞ্জার গ্রুপের একটা লিংক দিয়েছিলেন, জি ওটাতেও ম্যাম কিন্তু আমি। হবে। হ্যাঁ, সিআর কিন্তু লিংক ম্যাম দিয়েছিলেন, তো ওখান ম্যাম থেকে গুগল দেখলেও ক্লাসরুমের কোডটা প্রয়োজন ম্যাম। গুগল ক্লাসরুমের কোড জানেন না? তাহলে কিভাবে জয়েন করছে? কোড জানি ম্যাম, কিন্তু ওই এখান থেকে নিচ্ছে না, পেস্ট কোড কপি পেস্ট করতে হবে, তো একটু কাইন্ডলি কি দেওয়া যায় ইয়েতে নিচ্ছে না মিন্স হচ্ছে আপনি তো তাহলে মেসেঞ্জার গ্রুপে? কোশ্চেনই পাবেন না। আচ্ছা, আমি মেসেঞ্জার জি গ্রুপে ম্যাডাম দিয়ে পাচ্ছি দিচ্ছি, না। গুগল ক্লাসরুমের কোশ্চেন দিয়ে ইয়াটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখন মিটিংটা এন্ড করে দিচ্ছি, আর মেসেঞ্জার গ্রুপে আমি গুগল ক্লাসরুমের কোডটা আবার দিচ্ছি। জি ওকে। ম্যাডাম জি।